হ্যালো এভরিওয়ান। সো লাস্ট দিন আমরা মোটামুটি নাম্বার কত প্রকার টাইপস অফ নাম্বার নিয়ে আলোচনা করছিলাম এবং এর মধ্যে খুবই ছোট্ট একটা পার্ট আমরা পড়ছি। তোমরা এই নাম্বারের যে ম্যাপটা এটা নিয়ে মোটামুটি পরিচিত। গতদিন আমরা দেখানো স্টার্ট করছিলাম, এর মধ্যে আমরা রিয়েল নাম্বারকে একটু এক্সপ্লেন করা স্টার্ট করছিলাম। রিয়েল নাম্বারের মধ্যে ইরেশনাল নাম্বার, র্যাশনাল নাম্বার পড়ছিলাম। র্যাশনাল নাম্বারের মধ্যে খুবই ছোট্ট একটা পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে ইন্টিজার। এটা নিয়ে আমরা গতদিন বিস্তর আলোচনা করেছি। আজকে মূলত আমরা আলোচনা করব ইন্টিজার বাদ দিয়ে যে র্যাশনাল নাম্বারগুলো, অর্থাৎ অপূর্ণ সংখ্যা যেগুলো বলতে পারো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা, সেগুলো নিয়ে মূলত আজকের আলোচনা আমাদের ফ্র্যাকশন। ওকে, সো ফ্র্যাকশনের মধ্যে কত রকমের ফ্র্যাকশন হইতে পারে, ফ্র্যাকশনের কী কী ক্যালকুলেশন আসতে পারে পরীক্ষায়, ফ্র্যাকশন থেকে কী কী শর্টকাট জানা উচিত, এর থেকে কী কী টেকনিক জানা উচিত প্রবলেম সলভ করার জন্য আরও এফিশিয়েন্ট ওয়েতে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। চলো, এর মধ্যে আমরা বেশ কিছু বেসিক ক্লিয়ার করবো। ফ্র্যাকশন যদি আমরা স্টার্ট করতে যাই, আসলে একটু ব্যাক এন্ড থেকে স্টার্ট করা উচিত। তোমাদের আসিফ ভাই একটু বেসিকটা ক্লিয়ার করে দেন, অ্যাডভান্সের দিকে যায়। সো ফ্র্যাকশন আমরা অনেক অনেক আসলে সোজা সোজা সবটা ভাষায় বলে ফেলতে পারি যে ফ্র্যাকশন আসলে দুইটা সংখ্যার লব আর হর আকারে যদি আমরা প্রকাশ করি সেটাকে আসলে ফ্র্যাকশন বলা যায়, বা একটা সংখ্যা যেটা পূর্ণ না, দুইটা পূর্ণ সংখ্যার মাঝামাঝি যেখানে অবস্থান করতেছে, এই সব নাম্বারগুলোকে আমরা ফ্র্যাকশন বলতে পারি। এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। আর তার আগে চলো আমরা একদম ছোট্টবেলা পড়ে আসা একটা জিনিস আর একটু রিকল করে আসি। তোমরা যখন, আমার মনে হয় তোমাদের মনে আছে, ক্লাস 2-3-তে তোমরা যখন পড়তা, তখন আমাদেরকে একটা জিনিস শেখানো হইতো, স্থানীয় মান, তাই না? যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো আই থিঙ্ক আমরা সবাই পড়ছি। বাট এই জিনিসটাই যে আমাদের নাম্বার সিস্টেমের সাথে কত বেশি ওতপ্রোতভাবে জড়িত, এটা আই থিঙ্ক আমরা তখন ওই সময়টায় বুঝতে পারি নাই। দেখো, ফ্র্যাকশন বোঝার আগে আমাদের নাম্বার সিস্টেম যেটা, অর্থাৎ এই যে আমরা ডেসিমাল নাম্বারে ক্যালকুলেট করি, আমাদের অঙ্ক কয়টা? তোমাদের কখনো মনে হয়েছে যে এই যে অ্যালফাবেট আছে ABCD করে 26টা অ্যালফাবেট আছে, বাংলায় কত স্বরবর্ণ আছে 11টা, ব্যঞ্জনবর্ণ আছে 39টা। সো এতগুলো হচ্ছে আমাদের অ্যালফাবেট বাংলায়। ম্যাথের ক্ষেত্রেও কাইন্ড অফ অ্যালফাবেট বলতে পারো, যে দ্য ডিজিটস 0 1 2 3 4 5 6 7 8 9। এখন এটা কেন 9 পর্যন্ত, রাইট? এটা ডেফিনেটলি কেউ না কেউ ফিক্স করে দিয়ে গেছে। তিনি আমাদের এই ভারতীয় উপমহাদেশের খুবই বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান আর্যভট্ট। তিনি এই জিনিসটা মোটামুটি একটা শেপ দিয়ে গেছেন যে 10টা ডিজিট ইউজ করে আমরা খুবই সুন্দরভাবে ক্যালকুলেশনগুলো করতে পারি। যেমন দেখো, আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 যাওয়ার পরে কিন্তু আবার অন্য কোনো সংখ্যাতে যাই না, তখন আমরা 11তে শিফট করি। বা 9-এর পরে চিন্তা করো, 9-এর পরে তো আমরা অন্য একটা সংখ্যা আনতে পারতাম, তাই না? সেখানে আমরা 9-এর পরে কিন্তু 10-এ চলে যাই, 10-এর পরে 11 12 13 14, এককে ইউজ করে আবার অনেকগুলো সংখ্যা বানাই। সো এখানে মূলত যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে এই 10-এর ভিত্তিতে, এই 10টা নাম্বারকে ইউজ করে আমাদেরকে বিভিন্নভাবে নাম্বারগুলো ক্রিয়েট করতে হয় না, আমরা এগুলো ইউজ করে ডেইলি লাইফে আমাদের ক্যালকুলেশনগুলো করে থাকি। আচ্ছা, এগুলো একেবারে একটা আমি মনে হয় একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে, আমাদের মেইন পয়েন্টে আসি। তুমি চিন্তা করো, এই যে এখানে কতগুলো নাম্বার লেখা আছে দেখো, 2 2 2 2.22। তোমার কি মনে হয় যে এই যে 2, এই সবগুলো আসলে একই 2? দেখতে তো মনে হচ্ছে সবই আসলে সেম, বাট ঘটনা হইলো এই 2 আসলে সবাই সেম না। যদিও দেখো, তুমি আমি আমরা, তোমার বাবা, তোমার আমাদের এলাকার নেতা, আমাদের বাসার দারোয়ান, বা ধরো আমাদের আমাদের যে ড্রাইভার, অথবা ধরো তোমার বাসায় যে কাজ করে, বা তোমাকে আমাদের এলাকার হয়তো এসপি বা পুলিশ, সবাই কিন্তু মানুষ, রাইট? বাট আলটিমেটলি তাদের পজিশনের কারণে তারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাচ্ছে সোসাইটি থেকে, অথবা তাদেরকে ডিফারেন্টভাবে মানুষ ট্রিট করে। সেম অ্যাজ দিস নাম্বারস। দেখো, তুমি এখানে 2-কে দেখতে পাচ্ছ, এই 2 কিন্তু 2, যে হচ্ছে জাস্ট নিষ্পাপ 2, আমরা অ্যাজ এ 2 বলতে যা বুঝি। বাট এই যে 2টা তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড পজিশনে, এই 2 কিন্তু আসলে 2 না, সে হচ্ছে 2 × 10। এই যে আরেকটা 2, এই 2 কিন্তু, সেও কিন্তু 2 না, সে হচ্ছে 2 × 100 অবস্থায় এখানে বসছে, এর ভ্যালু হচ্ছে 200। এখানে যে 2টা আছে, এ কিন্তু 2 × 1000। এই যে এই 2টা আছে, এ 2 × 1/10। এই যে 2টা আছে এখানে, এ হচ্ছে 2 × 1/100। এবং এই যে 2টা আছে এখানে, এ হলো 2 × 1/1000। সো যদি এই ব্যাপারটা বুঝে থাকো যে আমি আসলে কি কি বোঝানোর ট্রাই করছি, দেখো প্রত্যেকটা ধাপ আগানোর সাথে সাথে কিন্তু 2-এর ভ্যালু 10 গুণ হচ্ছে। এটা 10 গুণ হওয়ার কারণটা কি? ওই যে একটু আগে আলোচনা করলাম যে নাম্বার যেই সিস্টেমটা আমাদের, অর্থাৎ যেই ডিজিটগুলো ইউজ করে আমরা নাম্বারগুলোকে ক্যালকুলেশন করে থাকি,
সেটার মূল ভিত্তিতে আছে 10। সো এই 10-এর কারণেই তুমি এখান থেকে এখানে লাভ দিলেই 10 গুণ হয়ে যায় ভ্যালু, এখান থেকে এখানে লাভ দিলেই ভ্যালু 10 গুণ হয়ে যায়। আবার তুমি যখন ব্যাক পিছনের দিকে শিফট করতে থাকো, অর্থাৎ এখান থেকে এখানে লাভ দিয়ে আসতেছো, এখান থেকে এখানে লাভ দিয়ে আসতেছো, তখন দেখো এইটার 10 ভাগের 1 ভাগ এটা, এটার 10 ভাগের 1 ভাগ এটা, এটার 10 ভাগের 1 ভাগ এটা, এটার 10 ভাগের 1 ভাগ এটা। সো প্রত্যেক স্টেপ আগানোর বা পিছানোর জন্য 10 গুণ হচ্ছে অথবা 10 ভাগ হচ্ছে। সো এই জিনিসটাই মূলত আমাদেরকে ওই ছোট্টবেলায় স্থানীয় মান যখন আমরা পড়ছিলাম, সেটাকে ইংরেজিতে বলা হয় প্লেস ভ্যালু সিস্টেম, যেটা নর্থ সাউথের জন্য বেশ একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। এই প্লেস ভ্যালু সিস্টেমে কি বোঝানো হয়, যে প্রত্যেকটা পজিশন যে নাম্বারগুলো বসে, এগুলোর আসলে এক একটা নাম আছে বা এগুলোর একটা ভ্যালু আছে, ডেজিগনেটেড একটা, মানে প্রত্যেকটা পজিশনের জন্য ডেজিগনেটেড একটা ভ্যালু আছে। যেমন দেখো, আমরা ছোটবেলা পড়ছিলাম যে বাংলায় যদি বলি, এটা আমরা পড়ছিলাম হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ইংরেজিতে এত কিছু বেশি এতগুলো আসলে জানার দরকার নাই, তোমরা এগুলো একটু মনে রাখলেই হবে। যেমন এই পজিশনটাকে বলা হয় ওয়ান্স, যেটা আমরা একক পড়ে থাকি। এটাকে বলা হয় টেন্স, এটা হলো হান্ড্রেডস, এটা হলো থাউজেন্ড, এরপরে 10,000। সো এভাবে চলতে থাকবে এটা। সেম ভাবে উল্টা দিকে তুমি যদি আসো, দেখো এখানে এটাকে বলা হয় হচ্ছে টেন্থস, এটা হচ্ছে হান্ড্রেডস, এখানে হলো থাউজেন্ডস। মানে প্রোনাউন্সিয়েশনে আসলে ডিফারেন্সিয়েট করাটা খুবই টাফ, বাট এটা মাথায় রাখবা যে এখানে এস থাকে আর এখানে থাকে হচ্ছে THS। ওকে, সো পরীক্ষায় আসতে পারে, এটা একটু মাথায় রেখো যে যখন এক একটা পজিশন আমরা ডিফার করি, তখন এখানে 10 গুণ হয়ে যায়। আর প্রত্যেকটা পজিশনের নামগুলো হচ্ছে এই যে এগুলো ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস। আর এখানে এগুলোকে আমরা বাংলায় পড়ছিলাম হচ্ছে একাংশ, দশমাংশ, শতাংশ। সো কাইন্ড অফ এরকম ছিল আমাদের বাংলা টার্মগুলো। সো বাংলা তো আসলে আমার সাথে পরীক্ষায় আসবে না, সো এই জন্য তোমাকে ইংলিশ টার্মগুলোর উপরে খুব ভালো কন্ট্রোল রাখতে হবে। আচ্ছা, ফ্র্যাকশন বুঝাইতে গিয়ে আমি কেন এই জিনিসটা আলোচনা করলাম, এই যে 10 গুণ হচ্ছে প্রত্যেক স্টেপে, 10 গুণ করে আমরা গুণ করতে পারি, 10 দিয়ে ভাগ করতে পারি, আমাদের নাম্বার সিস্টেমটা আসলে চলতেছে এইভাবে করে যে হয় 10 গুণ করো, না হলে 10 ভাগ করো, সে শুধু পারে এটা। এখন এটা কেন বললাম একটু দেখো, আমি যখন এখানে 1/4 লিখতেছি, তোমরা ফ্র্যাকশন দেখি বলতে পারো যে এটা হচ্ছে হর আর এটা হলো লব, বা ইংরেজিতে এটা হলো ডিনোমিনেটর আর এটা হলো নিউমারেটর। ওকে, ডিনোমিনেটর অ্যান্ড নিউমারেটর। এখন এই যে 1/4, এটা দিয়ে আসলে কি বোঝায়? ডেফিনেটলি অনেকেই বলতে পারো 1/4 মানে হচ্ছে একটা যে কোনো কিছুকে আমরা 4 ভাগ করার ট্রাই করতেছি, রাইট? সো এটা যে আসলে এই নাম্বার সিস্টেমের সাথে অনেক অনেক ওতপ্রোতভাবে জড়িত, এটা একটু বোঝানোর ট্রাই করি, চলো। দেখো, আমি লেটসে তোমাকে একটা পাউরুটি দিলাম, বললাম যে এই পাউরুটি আমাদেরকে এই 4 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, 4 বান্দার মধ্যে। এখানে ধরো 4 জন আছে, ওকে। সো এখানে একটা পাউরুটি আছে, যেটা হলো ধরো একটা পাউরুটি পুরা স্লাইস করা হয়নি এখনো। সো 10 ভাগে আমাকে আগে ভাগ করতে হবে, বিকজ আমি কি জানি যে আমাদের নাম্বার সিস্টেম হচ্ছে আইদার 10 দিয়ে ভাগ করতে পারে অথবা 10 দিয়ে গুণ করতে পারে। সো আমরা যখন এদের মধ্যে ভাগ করব, আমি কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারি না, আমাদের নাম্বার সিস্টেমও 4 দিয়ে ভাগ করতে পারে না। সে কি করতে পারে? জাস্ট 10 দিয়ে ভাগ করতে পারে। সো এটাকে যদি 5 ভাগে ভাগ করি, সরি 10 ভাগে ভাগ করি, সো ভাগ হইলো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। ওকে, সো এই যে 10টা ভাগ হইলো, এদের মধ্যে এখন আমি এদেরকে দেওয়ার ট্রাই করি। দেখো, আমি কি করতে পারবো, এই যে প্রত্যেকটা স্লাইস আছে, এই স্লাইসগুলোর মধ্যে থেকে আমি দুইটা দুইটা করে স্লাইস নেই। এই দুইটা একজনকে দিব, এই দুইটা একজনকে দিব, তারপরে এই দুইটা একজনকে দিব, এই দুইটা একজনকে দিব। সো তুমি দেখবা ইন টোটাল আসলে এখান থেকে এই পর্যন্ত এটা ডিস্ট্রিবিউট করা হয়ে যাবে ইজিলি, বিকজ আমার কাছে এখানে এই পর্যন্ত 2 2 2 করে 4 4 4 2 8টা স্লাইস চলে গেল। লাস্টে পড়ে থাকলো এই দুইটা স্লাইস। ওকে, এই যে এই দুইটা স্লাইস, তুমি চিন্তা করো, এর কাছে দুইটা স্লাইস আছে, এর কাছেও দুইটা স্লাইস আছে, এর কাছেও দুইটা স্লাইস আছে, এর কাছেও দুইটা স্লাইস আছে। আচ্ছা, এই যে দুইটা স্লাইস, প্রত্যেকটা স্লাইসের তুমি যদি এই ছোট্ট একটা স্লাইসকে নিয়ে চিন্তা করো, এই স্লাইসটা আসলে কি? এই স্লাইসটা পুরা পাউরুটির 10 ভাগের 1 ভাগ না? এটা 10 ভাগের 1 ভাগ, এই একটা স্লাইস। এখন প্রত্যেকে কিন্তু এই এই 10 ভাগের 1 ভাগ যে স্লাইসটা, এটার দুইটা স্লাইস পাইছে।
সো তার মানে আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দিলেই চলে আসবে যে আসলে কে কতটুকু করে পাইলো। বাট দ্য থিং ইজ, আমাদের এই যে পাউরুটিটা, যেটা একটা পাউরুটি ছিল, সেই পাউরুটি কিন্তু এখনো পুরোপুরিভাবে ভাগাভাগি হয় নাই। এখানে তুমি খেয়াল করে দেখো, এই 2টা স্লাইস কিন্তু এখনো বাকি আছে। সো তুমি এই 2টা স্লাইসকে একটু আলাদা করে দেখো, একটু বড় করে জুম করে দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এই হচ্ছে বাকি 2টা স্লাইস। ওকে, সো এই 2টা স্লাইসকে তুমি চিন্তা করো, প্রত্যেকটা স্লাইসই কিন্তু আসলে 10 ভাগের 1 ভাগ করে। এখন যদি আমি এটাকে এদের মধ্যে 4 জনের মধ্যে ভাগ করতে চাই, আমরা কি করব? অবশ্যই আগে 10 দিয়ে ভাগ করব, দেন আমি ওদেরকে ভাগাভাগি করা ট্রাই করব। আমাদের নাম্বার সিস্টেম শুধু পারে এটাই, 10 দিয়ে ভাগ করতে পারে। সো তুমি চিন্তা করো, আমি যদি একে 10 ভাগে ভাগ করি, একেও 10 ভাগে ভাগ করি, তাহলে এখানে ইন টোটাল এখানে 10টা স্লাইস, ছোট্ট স্লাইস থাকবে, এখানে 10টা ছোট্ট স্লাইস থাকবে। ইন টোটাল তুমি দেখবা যে এখানে আসলে টোটাল 20টা স্লাইস আসছে। এখান থেকে তুমি দেখবা এটাকে যদি আমি এরকম ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করে ফেলি, অনেকগুলা এরকম ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করে ফেলি, সো হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে আচ্ছা এখানে ইন টোটাল 20টা স্লাইস হয়েছে। এখন এই যে প্রত্যেকটা স্লাইস 20 ভাগে যে ভাগ করা হইলো, এই যে ছোট্ট টুকরাটা, এটা আসলে কি? এটা এই পুরা স্লাইসের, পুরা যে পাউরুটিটা, সেটার 100 ভাগের 1 ভাগ না? চিন্তা করো তো, এটা একটু এদিকে লিখি, এটা 100 ভাগের 1 ভাগ না? চিন্তা করে দেখো তো। 100 ভাগের 1 ভাগ এই জন্যই বলতেছি, বিকজ প্রথমত এই একটা স্লাইস ছিল হচ্ছে, প্রথমে এই একটা স্লাইস ছিল 10 ভাগের 1 ভাগ। এবার ওই যে 10 ভাগের 1 ভাগ, ওইটাকে আবার 10 ভাগ করছি। সো একটা 10 ভাগের 1 ভাগ হওয়া পার্ট, সেটাকে যদি আমি আবার 10 ভাগ করি, সেটা আসলে মেইন পাউরুটির কত ভাগ হয়ে যাবে? ডেফিনেটলি 100 ভাগের 1 ভাগ। সো এই যে পাউরুটিটা, এটা হচ্ছে আসলে 100 ভাগের 1 ভাগ, এক একটা স্লাইস, এই 20 ভাগের প্রত্যেকটা স্লাইস। এই যে ছোট্ট একটা স্লাইসকে আমি যদি মার্ক করে দিই, লেটস সে এইটুকু একটা স্লাইস, এটা হচ্ছে আসলে 100 ভাগের 1 ভাগ। এখন তাহলে চিন্তা করে দেখো তো, এই 100 ভাগের 1 ভাগ যে স্লাইস টুকরাগুলো আছে, এই টুকরাগুলো আসলে কতটুকু করে কয়জন পাবে? মানে এখানে আছে 20টা স্লাইস, তাই না? এখানে 20টা স্লাইসকে আমরা 4 জনের মধ্যে ভাগাভাগি করে দিতে হবে। তার মানে কি, ডেফিনেটলি 4 ভাগে ভাগ করলে প্রত্যেকে 5টা করে পাবে, 5টা করে স্লাইস পাবে। সো তার মানে কি বুঝলাম আমি? প্রত্যেকে এরকম 5টা করে স্লাইস পাবে। আমি টুকরা টুকরা করে দেখাই, যে ধরো এগুলো হচ্ছে ওই যে ছোট্ট যে ইয়াটা ছিল, স্লাইসগুলো ছিল, এই স্লাইসগুলোকে আমি দেখাচ্ছি ডট 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 দিয়ে। সো প্রত্যেকে কি হইলো? প্রত্যেকে 10 ভাগের 1 ভাগ যে স্লাইসটা ছিল, সেটার 2টা স্লাইস পাইছে, আর 100 ভাগের 1 ভাগ যে স্লাইসটা ছিল, সেটার 5টা স্লাইস পাইছে। দেখো, এটাই কিন্তু ঘটছে এখানে। সো 10 ভাগের 1 ভাগ যে স্লাইসটা, সেটার 2টা স্লাইস পাইছে, আর 5 ভাগের 1 ভাগ যে স্লাইসটা, ছোট্ট যে স্লাইসটা ছিল, একদম ছোট্ট, যেটা আমি হয়তো আঁকতেও পারতেছি না এখানে, ওই স্লাইসটা 100 ভাগের 1 ভাগ সাইজের স্লাইস, সেটা পাইছে কয়টা? 5টা করে। তাহলে এখন চিন্তা করে দেখো তো, আসলে ইন টোটাল এক একজন কতটুকু করে পাউরুটি পাইলো? এটাকে তুমি যদি গুণ করো, তাহলে এটা আসে 2/10 ইজ ইকুয়াল টু 0.2। অ্যান্ড এটা যদি করো, এখানে আসে হচ্ছে 5/100, which is 0.05। 0.05। ওকে, সো তুমি যদি এদিকে কম্বাইন করো, এক একজনে আসলে কতটুকু করে পাউরুটি পাইলো, দেখলেই বোঝা যাচ্ছে যে এদের যদি আমি যোগফলটা করে দিই, তাহলে চলে আসে which is 0.25, which is the actual value of 1/4। মজা না? মানে দেখো, এখন কিন্তু তুমি জিনিসটা ফিল করতে পারতেছো যে আসলে 1/4 মানে যে আসলে 0.25, এটা হওয়ার একটা কারণ হচ্ছে আমরা এদেরকে জাস্ট 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে গুণ করি। এটা আমরা যখন কনভার্সন করবো ডেসিমাল টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু ডেসিমাল, এটা আমরা শিখবো একটু পরেই। ইন দ্যাট কেস আমরা ইন ডিটেল আলোচনা করবো, বাট মানে তখন আমরা অ্যাপ্রোচটা দেখবো, বাট আপাতত আমরা বেসিকটুকু বুঝলাম। আচ্ছা, সেমভাবে তুমি যদি চিন্তা করো, আমি এটা এখন এই 1/3টা এলাবোরেট করতে যাবো না, বিকজ এটা আসলে অনেক লেন্দি একটা আলোচনা হয়ে যাবে তা না হলে। বাট তুমি যখন 1/3টা চিন্তা করতে যাচ্ছ, এটা একটু তুমি নিজে খাতায় করে দেখা ট্রাই করো, এই সেম জিনিসটাই, যে একটা পাউরুটি আছে, সেই পাউরুটিটাকে তুমি প্রথমত 10 ভাগে ভাগ করলা, এই 10টা টুকরাকে তুমি তারপরে
তিনজনের মধ্যে ভাগাভাগি করে ট্রাই করলাম, তিনজন মানুষ আছে, যেহেতু এখানে 4জন 1/4 এর জন্য 4জন মানুষ নিছিলাম, এখানে 1/3 এর জন্য আমি 3জন মানুষ নিব। এই 3জন মানুষের মধ্যেই আমি পাউরুটিগুলোকে ভাগাভাগি করব, পাউরুটি স্লাইসগুলোকে। তুমি দেখবা যে তিনটা স্লাইস করে প্রত্যেককে তুমি দিলা, এরপরে একটা স্লাইস প্রত্যেকবারই পড়ে থাকবে। মানে একটা স্লাইস তুমি প্রথমবার দেওয়ার পর দেখবে একটা স্লাইস পড়ে আছে, এরপর সেই স্লাইসটাকে তুমি আবার 10 ভাগ করবা, 10 ভাগ করার পরে আবার সবাইকে 3 ভাগ করে দিবা, তারপরে দেখবা আবার ওই যে ছোট্ট স্লাইসটা করলা ওইটার মধ্যে 1 ভাগ পড়ে আছে, তারপরে তুমি আবার ওই ছোট্ট স্লাইসটাকে 10 ভাগ করবা। সো কন্টিনিউয়াসলি জিনিসটা কিন্তু ঘটতেই থাকবে। সো আলটিমেটলি আমরা কি পাবো, এটার ভ্যালু পাবো হচ্ছে 0.3333, এভাবে চলতে থাকবে, এটা আলটিমেটলি চলতে থাকবে। এই জিনিসটাকে আমরা বলি পুনঃপণিক সংখ্যা। আই থিঙ্ক তোমরা এটার সাথে ফ্যামিলিয়ার অনেকেই, বা রিকারিং ফ্র্যাকশন বা ডেসিমাল। সো এইটা নিয়েও আমরা ইন ডেপথ আলোচনা করব আজকের ক্লাসে, যে আসলে পুনঃপণিক সংখ্যা কি এবং এটাকে কিভাবে করে ফ্র্যাকশনে কনভার্ট করে, এগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। সো মোটামুটি এই জায়গাতে আমরা আলোচনা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে প্লেস ভ্যালু সিস্টেম কি, স্থানীয় মান নিয়ে আজকে মোটামুটি আলোচনা করা হইলো, এবং স্থানীয় মান থেকে আমরা বোঝার ট্রাই করলাম যে আমাদের নাম্বার সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে, এবং ফ্র্যাকশনটা আরেকটু ভালোভাবে বোঝার ট্রাই করলাম যে ফ্র্যাকশন জিনিসটা আসলে কি। যদিও আমরা বলতেই পারি যে ফ্র্যাকশন ইজ দ্য কম্বিনেশন অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, বাট নিউমারেটর আর ডিনোমিনেটরকে যদি ফিল করতে চাও তাহলে আসলে এই ব্যাপারটা বুঝলেই আই থিঙ্ক ইনাফ। আচ্ছা, সো ফ্র্যাকশন তুমি দেখবা অনেক রকমের হয়। যদি দেখতে সবগুলো ফ্র্যাকশন সেমই, দেখবা যে উপরে নিচে জাস্ট কি বলে এটা, একটা হর থাকে একটা লব থাকে প্রত্যেকটা ফ্র্যাকশনেরই, মোস্ট অফ দ্য ফ্র্যাকশনেরই মধ্যেই। সো ডিপেন্ডিং অন সাম ফ্যাক্টরস ফ্র্যাকশনকে আসলে 3টা ভাগে ভাগ করা হয়। বলতে পারো যে ফ্র্যাকশন আসলে মূলত 2 প্রকারের। তুমি চিন্তা করো প্রপার ফ্র্যাকশন কি জিনিস। প্রপার ফ্র্যাকশন হচ্ছে, এটাকে বাংলায় আমরা বলি হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। এখন এই প্রকৃত ভগ্নাংশ কি জিনিস, দেখো ডেফিনেটলি একটা ফ্র্যাকশন যেহেতু হয়েছে, এর মধ্যে একটা হর থাকবে একটা লব থাকবে, এটা কনফার্ম। সো এটাকে আমরা ধরো p/q আকারে লিখলাম। এখানে অবশ্যই যেহেতু প্রকৃত, এর উপরের যে ভ্যালুটা অর্থাৎ p এর ভ্যালুটা, এটা অবশ্যই q এর থেকে ছোট হইতে হবে, আদারওয়াইজ এটা একটা প্রকৃত ভগ্নাংশ না, বা এটা একটা প্রপার ফ্র্যাকশন না। প্রপার ফ্র্যাকশন হইতে গেলে অবশ্যই আমাদের ফ্র্যাকশনটার লব যে অর্থাৎ নিউমারেটর যেটা, নিউমারেটরের ভ্যালু অবশ্যই ডিনোমিনেটরের থেকে ছোট হইতে হবে। যেমন উদাহরণ দেই, যেমন হচ্ছে 2/3, যেমন হলো 7/9, যেমন হলো 11/13। সো এই যে ফ্র্যাকশনগুলো লিখলাম, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু উপরে যে ভ্যালুটা সেটা নিচেরটার ভ্যালুটার থেকে ছোট, এই যে ডিনোমিনেটরের থেকে নিউমারেটর প্রত্যেকটার ক্ষেত্রেই ছোট। সো এই জন্য এটাকে আমরা বলতেছি এটা হলো প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। এখন যদি ঠিক এর উল্টাটা ঘটে তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। অপ্রকৃত ভগ্নাংশ এক্ষেত্রে কি লিখবা, এটা p/q আকারে লেখা যায় যেহেতু ফ্র্যাকশন, এন্ড এখানে ঠিক উল্টাটা ঘটবে, মানে উপরের ভ্যালুটা বড়, অর্থাৎ এখানে q এর ভ্যালু ইজ গ্রেটার দেন p এর ভ্যালু ইজ গ্রেটার দেন q। নিচে যে ভ্যালুটা আছে সেটার থেকেও বড় উপরের ভ্যালুটা। যেমন উদাহরণ দিয়ে দেখাই, যেমন 11/3, যেমন ধরো 19/6, অথবা 15/2। সো এই যে ফ্র্যাকশনগুলো লিখলাম, দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই উপরের যে ভ্যালুটা আছে অর্থাৎ যেই নিউমারেটরটা আছে সেটা কিন্তু ডিনোমিনেটরের থেকেও বড়। দ্য থার্ড ফ্র্যাকশন ইজ কাইন্ড অফ দ্য মানে ডিফারেন্ট প্রেজেন্টেশন অফ ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ আসলে আমরা এই যে ইমপ্রপার ফ্র্যাকশনকেই একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করলেই পাই। ওকে, সো এটা একটু দেখাই। মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে, মিক্সড ফ্র্যাকশনের মধ্যে একটা ইন্টিজার পার্ট থাকবে বা একটা পূর্ণ সংখ্যার ওয়ালা একটা অংশ থাকবে, এবং এর সাথে একটা প্রপার ফ্র্যাকশন থাকবে। মানে এখানে একটা ইন্টিজার থাকবে, ওকে, এবং ইন্টিজারের সাথে একটা p/q আকারে একটা প্রপার ফ্র্যাকশন থাকবে বা প্রকৃত ভগ্নাংশ থাকবে। এটা কিন্তু অবশ্যই প্রপার হইতে হবে।
আচ্ছা, এখন উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তোমরা বেশি ভালো ক্যাচ করতে পারবা। যেমন ধরো আমরা এই যে ফ্র্যাকশনটা লিখছি 19/6, এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, রাইট? সো এই ইমপ্রপার ফ্র্যাকশনটাকেই আমরা যদি চাই এটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে, তাহলে কি করা যায়? তাহলে আমরা 19/6, সো এটা দিয়ে আসলে কি বুঝায়? 19কে আমরা 6 দিয়ে ভাগ করতেছি, সো 19কে 6 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 3 6 18, হাতে থাকে 1। সো এই যে সিচুয়েশনটা আসলো, এখন এখান থেকে আমরা ডিরেক্ট বলে ফেলতে পারি যে এই ফ্র্যাকশনটাকে আমরা লিখতে পারি এভাবে করে, 3 পূর্ণ 1/6। এখন এই ওয়ানটা গেছে এখানে, যেটাতে ভাগ করছিলাম, যেটা তোমার ডিভাইজার ছিল সেটা গেছে এখানে, আর যেটা তোমার কোশেন্ট অর্থাৎ বা ভাগফল যেটা, সেটা চলে আসছে এখানে। সো এটাই হচ্ছে মূলত এটার কনভার্টের একটা রূপ। এখান থেকে আমরা এই যে রূপটাতে চলে আসতে পারি, ঠিক আছে? সেমভাবে আমরা যদি চাই যে আমরা 7/9কে একটু কনভার্ট করে দেখি, কি করতে হবে? সিম্পলি জাস্ট 7/9 যেহেতু, সো অবশ্যই 7কে 9 দিয়ে ভাগ করা হচ্ছে এখানে। সো 7কে যদি 9 দিয়ে ভাগ করি, আচ্ছা না সরি, আমি উল্টাটা নিছি। দেখো এখানে যে ঘটনাটা ঘটতেছিল সেটা হচ্ছে আমি একটা প্রপার ফ্র্যাকশনকে মিশ্র বানানোর চেষ্টা করতেছিলাম, উইচ ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। তোমাকে অবশ্যই কনভার্সনটা করতে হবে ইমপ্রপার আর মিক্সের মধ্যে। সো আমি যদি এইটাকে নেই, লেটস সে 15/2, 15/2, সো এই ক্ষেত্রে কি করতে হবে? যেহেতু 15/2 মানে হচ্ছে 2 দিয়ে আমরা 15কে ভাগ করতেছি, সো 2 দিয়ে 15কে ভাগ করলে 7 2 14 আসে, লাস্টে থাকে হাতে 1। এখন এই 1 যাবে উপরে, আর যেটা দিয়ে ভাগ করতেছিলাম যেটা নিচে ছিল সেটাই কিন্তু এখানে নিচে চলে আসতেছে। সো এইটা হচ্ছে আলটিমেটলি দ্য ডিফারেন্ট ওয়ে অফ প্রেজেন্টেশন অফ দিস ফ্র্যাকশন। এই যে এই ফ্র্যাকশনটা যেটা ছিল একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এই ইমপ্রপার ফ্র্যাকশনেরই একটা ডিফারেন্ট ওয়ে অফ প্রেজেন্টেশন হচ্ছে এই মিক্স ফ্র্যাকশনটা। এখন তোমরা অনেকে বলতে পারো যে আচ্ছা, আমরা তো ইমপ্রপার থেকে মিক্স বানাইলাম, মিক্স থেকে ইমপ্রপার বানাবো কেমনে? তুমি চিন্তা করো। আচ্ছা, আমি এটাই একটু আবার উল্টা করে দেখাই। আমরা এখানে 19/6 থেকে বানাইছিলাম 3 পূর্ণ 1/6। সো এটাকে যখন আমি আবার উল্টার দিকে নিয়ে যাব, তখন কি করতে হবে? মানে আমি যদি এখান থেকে আবার এখানে ব্যাক করতে চাই, হচ্ছে এটা তোমার প্রশ্নে গিভেন আছে, বাট তুমি এটা দিয়ে আসলে খুব একটা কাজ করতে পারবা না। বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমাদেরকে আলটিমেটলি কনভার্ট করে এই ইমপ্রপার বানাইতে হয়, মানে হর আর লবে কনভার্ট করে নিতে হয়। এখানে পূর্ণ সংখ্যার ওয়ালা পার্টটা থাকলে অনেক ঝামেলা আছে। সো খেয়াল করো, এখানে 3 আছে আর সাথে 1/6 আছে। সো নিচে 6 ছিল, দেখো এখানেও কিন্তু নিচে 6 ছিল। সো অলওয়েজ মনে রাখবা, যখনই মিক্স ফ্র্যাকশন থেকে তুমি ফ্র্যাকশন ইয়াতে যাচ্ছ, ইমপ্রপারে যাচ্ছ, অথবা ইমপ্রপার থেকে মিক্স ফ্র্যাকশনে আসতেছো, তখন অবশ্যই এই যে নিচের যে ভ্যালুটা, এটা যা ছিল তাই থাকবে। এরপরে এটা আর এটা গুণ করতে হবে। পূর্ণ যে ভ্যালুটা ছিল, ইন্টিজার যে পার্টটা ছিল, সেটার সাথে ডিনোমিনেটরটা গুণ করে দিতে হবে। গুণ করার পরে যেই পার্টটা এখানে দেখো অ্যাজ এ রিমাইন্ডার পড়েছিল না, সো এই রিমাইন্ডারটাকে এখানে যোগ করে দিলেই তুমি এই ভ্যালুটা পেয়ে যাবে। দেখো 3 6 18, 18-র সাথে 1 যোগ করলেই চলে আসে 19। সবাই বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। দেখো আমরা একটু আগে দেখলাম এটাকে কনভার্ট করলে আমরা পাইছিলাম কি? এটাকে কনভার্ট করে পাইছিলাম হচ্ছে 7 পূর্ণ 1/2, রাইট? সো এই 7 পূর্ণ 1/2, এটাকে যদি আমি চাই আবার ঘুরে ফিরে 15/2-তে নিতে, তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল, যেহেতু এখানে 2 ছিল, আমি এখানে আগে লিখে দিব 2। এরপরে 7 2 14, হাতের 1 ছিল, সেটা যোগ করে দিতে হবে। মানে এই যে উপরে যে ভ্যালুটা থাকতেছে সেটাই কিন্তু আমি যোগ করতেছি। দেখো এখানেও সেম ঘটনাটাই ঘটছে। 3 6 18, হাতের 1 মানে উপরে একটা 1 ছিল, সেই একটা আমি যোগ করে ফেলছি। এখানে যদি 1-এর জায়গায় 3 থাকতো, 4 থাকতো, সেটাই আমি যোগ করে ফেলতাম। ওকে, সো সেম জিনিস এখানে 7 2 14, 14-র সাথে হাতে এই যে উপরে একটা 1 আছে, সেটা যোগ করে দিলেই 15। সো 15/2 দেখো আমি ঘুরে ফিরে পেয়ে গেছি, ওই যে 15/2। সো এই কনভার্সনটা পারাটা আই থিঙ্ক তোমাদের জন্য কাইন্ড অফ সর্ট অফ ইটস আ বোরিং থিং, বাট আমাদের এগুলো ক্লিয়ার করতে হবে, বিকজ পরীক্ষায় তুমি দেখবা যে তোমাকে কোশ্চেনে, আমরা ডেফিনেটলি এগুলো থেকে তোমাকে কোশ্চেন করবে না পরীক্ষায়। পরীক্ষায় তোমাকে এইরকম ভ্যালু ইউজ করে অনেক কোশ্চেন সলভ করতে হবে। সো যখন তুমি দেখবা যে কোশ্চেনের মধ্যে এরকম মিক্স ফ্র্যাকশন দেওয়া আছে, এরকম একটা মিক্স ফ্র্যাকশন দেওয়া আছে, যেটা দিয়ে আসলে তোমার খুব একটা কাজ করা যাবে না, আলটিমেটলি এটাকে তুমি ইউজ করতে গেলে তোমাকে ইমপ্রপারে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ লব আর হরে কনভার্ট করে নিতে হবে। ইন দ্যাট কেস কিন্তু তোমাকে এই ক্যালকুলেশনটা খুব ফাস্ট ফরওয়ার্ড করে ফেলতে হবে, মানে এখানে বেশি চিন্তা করার কিছু নেই।
ওকে, সো ফ্র্যাকশন তুমি মোটামুটি দেখলা যে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশন। এখন এই জিনিসগুলোকে যদি আমি একটু ফিল করা ট্রাই করি যে এগুলো আসলে কোন নাম্বারগুলো, মানে এই যে ফ্র্যাকশন ফ্র্যাকশন করে ক্লাসের শুরু থেকে চিল্লাচ্ছি, এটার এটা এটা আসলে কোন নাম্বারগুলো নিয়ে কথা বলছি দেখো তো। আমরা নাম্বার লাইন পড়ছি, আমরা লাস্ট ক্লাসে মোটামুটি নাম্বার লাইন নিয়ে একটু দেখানো ট্রাই করছি নাম্বার লাইনটা আসলে কি। আচ্ছা, লাইন জিনিসটা কি? স্ট্রেট লাইন, একটা লাইন তৈরি হচ্ছে, এই লাইনটা কীভাবে তৈরি হয়? ডেফিনেটলি তোমরা ছোটোবেলা পড়ছো যে অনেকগুলা বিন্দু পাশাপাশি বসে বসে, এই যে একটা বিন্দু পাশাপাশি বসে বসে একটা একটা চলার পথ তৈরি করতেছে, উইচ ইজ আলটিমেটলি ক্রিয়েটিং আ একটা লাইন। তুমি একটা দেখবা এরকম অনেকগুলো যদি লাইন বসায়, ডট ডট বসায় ফেলি, তুমি দেখবা যে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। সো কাইন্ড অফ এটাই হচ্ছে মানে একটা লাইনের মেইন কনসেপ্ট। সো সেম ফর দিস নাম্বার লাইন। এই নাম্বার লাইনটাও তৈরি হয়েছে অনেকগুলো বিন্দু বিন্দু পাশাপাশি বসে বসে। বাট এখানে দেখো আমি হাইলাইট করে দেখাচ্ছি শুধু এই যে এই নাম্বারগুলা। দেখো এই যে এটাকে হাইলাইট করে দেখাইছি, এটাকে হাইলাইট করে দেখানো হয়েছে, এটাকে দেখানো হয়েছে। বাট আসলে কি এখানে শুধু এই বিন্দুগুলোই অবস্থান করতেছে? তুমি চিন্তা করো এর মাঝে মাঝে এখানেও অনেকগুলা ডট 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 আছে, এই জায়গাগুলোতে তো প্রচুর ডট 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 আছে। সো এই নাম্বারগুলো আসলে কোনগুলা? এগুলাই হচ্ছে সেই ফ্র্যাকশনস। সো তার মানে বুঝতে পারছো যে একটা নাম্বার লাইনের মধ্যে আসলে পূর্ণ সংখ্যা খুবই অল্পই থাকে। অল্প বলতে মানে দেয়ার আর ডেফিনেটলি ইনফিনিট নাম্বারস অফ ইন্টিজার নাম্বারস, বাট কম্পেয়ার টু ফ্র্যাকশনস একটা তুমি সার্টেন ডিস্টেন্স পর্যন্ত চিন্তা করো, 0 থেকে ধরো তুমি 10 পর্যন্ত নিলা, 0 থেকে 10 পর্যন্ত কয়টা মানে পূর্ণ সংখ্যা আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত, দ্যাটস ইট। বাট তুমি যদি জাস্ট এই পার্টটুকু চিন্তা করো, এর মধ্যেই কোটি কোটি ফ্র্যাকশন বানানো পসিবল, জাস্ট এইটুকু পার্টের মধ্যে। তুমি যদি জাস্ট চিন্তা করো যে এখান থেকে এইটুকুর মধ্যে কতগুলো ফ্র্যাকশন আছে, কোটি কোটি ফ্র্যাকশন আছে। তুমি চাইলে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়নস অফ ফ্র্যাকশনের মধ্যে জেনারেট করতে পারবা। সো মূলত যেটা বুঝতে চাচ্ছি যে এই নাম্বার লাইনের মধ্যে আসলে ফ্র্যাকশনগুলো অবস্থান করে, এবং তাদের অবস্থান হচ্ছে মূলত দুইটা পূর্ণ সংখ্যার মাঝামাঝি যে জায়গাটা, সেটার মধ্যেই মূলত ফ্র্যাকশনগুলো অবস্থান করে। এগুলোকে আমরা ফ্র্যাকশন না বলে ডেসিমেলও বলতে পারি, বিকজ ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমেল আর এক্স্যাক্টলি সেম থিং বলতে পারো। একটাকে আমরা পয়েন্ট দিয়ে লিখি, আর একটাকে আমরা ওই যে p/q আকারে অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর দিয়ে লেখা ট্রাই করি। আমরা এই জিনিসটা একটু আগে দেখেও আসছি যে এরা যে আসলে সেম জিনিস। দেখো আমরা 1/4কে কনভার্ট করে লিখছিলাম 0.25, সেম জিনিসই, সেম ভ্যালুই। জাস্ট সেটাকে ফিল করানোর জন্য আমি এই ব্যাপারটা বোঝানোর ট্রাই করছিলাম তখন। আচ্ছা, সো তোমরা যদি প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশন মোটামুটি বুঝে থাকো, একটু খেয়াল করলে দেখবা যে যতগুলা প্রপার ফ্র্যাকশন আছে সব প্রপার ফ্র্যাকশন আসলে এক্সিস্ট করে এই যে জায়গাটা, এইটুকুর মধ্যে, -1 থেকে +1 মধ্যে। এই জায়গাটার মধ্যেই দুনিয়ার যত প্রপার ফ্র্যাকশন আছে, মানে উপরেরটা ছোট নিচেরটা বড়, এরকম উপরে নিউমারেটর ছোট ডিনোমিনেটর বড়, এরকম যত নাম্বার আছে, যতগুলো ফ্র্যাকশন আছে, সব প্রপার ফ্র্যাকশন আসলে এইটুকু জায়গার মধ্যে অবস্থান করতেছে, জাস্ট এইটুকু জায়গার মধ্যে। এবং বাদবাকি যত মিক্স ফ্র্যাকশন আছে, ইমপ্রপার ফ্র্যাকশন আছে, এরা সব এই যে বাকি যে জায়গাগুলো আছে ডান দিকে বাম দিকে, এই জায়গাগুলোর মধ্যে অবস্থান করে। ওকে, এখন এই নাম্বারগুলো একটু স্পেশাল, এগুলার একটু স্পেশালিটি আছে। আমরা ক্লাসের শেষের দিকে এটা নিয়ে আরেকটু আলোচনা করব। বাট আপাতত এটুকু বুঝো যে ফ্র্যাকশন আসলে নাম্বার লাইনের কোন কোন জায়গাগুলোতে অবস্থান করে, এবং ফ্র্যাকশনেরও আমরা লাস্ট দিন যেরকম দেখছিলাম যে নাম্বার লাইনের ডান দিকে গেলে নেগেটিভ পজিটিভ থাকে, ফ্র্যাকশনেরও নেগেটিভ পজিটিভ থাকে, এগুলো দিয়েও আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। এবং এক্ষেত্রে প্রপার ফ্র্যাকশন কোথায় অবস্থান করে, ইমপ্রপার ফ্র্যাকশন কোথায় অবস্থান করে, এগুলো আই থিঙ্ক তোমরা মোটামুটি ভালো মতো বুঝে গেছো এখন পর্যন্ত। আচ্ছা, সো ফ্র্যাকশনের আমরা যখন একদম শুরু করছিলাম, ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ফ্র্যাকশন আসলে কাইন্ড অফ একটা ডেসিমেলের মতোই। সো এই ডেসিমেল থেকে ফ্র্যাকশনের কনভার্সনটা আমাদের খুব ভালো বুঝতে হবে, বিকজ পরীক্ষায় অনেক কিছু তোমাকে জাস্ট ফ্র্যাকশন দিয়ে দিবে, ফ্র্যাকশন দিয়ে বলবে যে এটা ডেসিমেল ভ্যালু ইউজ করতে হবে তোমাকে। আলটিমেটলি হয়তো তুমি একটা ডেসিমেল ভ্যালু পাবা, সেটাকে ইউজ করে তোমার হয়তো একটা ফ্র্যাকশনের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হতে পারে। সো এইগুলা ক্যালকুলেশন তোমার মানে আসলে অনেক ঝামেলা হয়ে যাবে যখন তুমি আসলে এই কনভার্সনগুলো ভালো মতো বুঝবা না। সো এই কনভার্সনটা বোঝার জন্য দুই রকমের কনভার্সন হতে পারে, একটা হচ্ছে নর্মাল কনভার্সন, একটা হলো রিকারিং কনভার্সন। সো নর্মাল কনভার্সনটা আসলে অনেক ইজি, মানে তোমরা দেখলেই বুঝতে পারবা যে একটা যে কোনো সংখ্যাকে আমি যদি বলি যে 0.5.5, এই নাম্বারটাকে আমি যদি চাই যে এটা ফ্র্যাকশনে কনভার্ট করতে, ফার্স্ট অফ অল কী করতে হবে, এটা দশমিক যে আছে এটা চিন্তা বাদ দিয়ে সংখ্যাটাকে লিখে ফেলো 55।
এখন তোমাকে দেখতে হবে দশমিকের পরে, এক্স্যাক্টলি দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে। ওকে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, এখানে কয়টা অঙ্ক আছে, একটা ডিজিট আছে, তাই এটাকে আমি একের পরে একটা শূন্য দিয়ে ভাগ করে ফেলবো। সো এখন তুমি কাটাকাটি করতে পারো, এটাকে এখন কাটলে কি আসে, এটাকে 5 দিয়ে কাটলে নিচে 2, উপরে হচ্ছে 11। সো এই যে 11/2 এটাই হচ্ছে এই নাম্বারটার ফ্র্যাকশন ভ্যালু। অ্যান্ড সেমভাবে তোমাকে যদি বলি যে 11/2 এটাকে কনভার্ট করে দেখো 5.2-তে, কী করতে হবে, 11/2-কে ভাগ করে দিবা ডিরেক্টলি, জাস্ট সিম্পলি ভাগ করে ফেলবা। যদিও আমরা এখনও ডেসিমেল কীভাবে ভাগ করে, ডেসিমেলের ভাগ যোগ এগুলো শিখি নাই, ধরে নিচ্ছি তোমরা পারো, বাট আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো 11/2 হচ্ছে এটার একটা ফ্র্যাকশন রূপ, আর 11/2 এর একটা ডেসিমাল রূপ হচ্ছে 5/2। সেমভাবে তুমি এটার কথা চিন্তা করো, এখানে তুমি যদি দশমিক উঠাই দিয়ে চিন্তা করো নাম্বারটা আসলে কত, এক্স্যাক্টলি 4 ছাড়া তো আসলে কিছুই না এটা। অ্যান্ড তুমি যখন এটাকে দশমিক তুলে দিচ্ছ, খেয়াল করতে হবে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। দেখো এখানে দশমিকের পরে সংখ্যা আছে হচ্ছে 2টা। সো ওই জন্য আমি একের পরে 2টা শূন্য দিয়ে এটাকে ভাগ করে ফেলবো। ভাগ করলে কত আসে, তুমি যদি এটাকে কাটাকাটি করো তাহলে কি হবে, উপরে নিচে 4 দিয়ে কাটলে এখানে আসবে 1, এখানে আসবে 25। সো এই যে 1/25, এই 1/25 হচ্ছে 0.04 এর একটা ফ্র্যাকশন ভ্যালু। ওকে, এই যে 0.04 এটাকে তুমি যদি ফ্র্যাকশনে কনভার্ট করো, এটা হয়ে যাবে 1/25। আর 1/25-কে তুমি যদি ভাগ করে টোরে দেখো যে আসলে কত আসে, সেটা আসবে 0.04। সো এটা অনেক বেশ ইজি একটা জিনিস, এটা খুব আলাদা করে আলোচনা করার মতো কিছু ছিল না। বাট রিকারিং যে ভ্যালুগুলা, এগুলো আসলে বেশ ঝামেলার। রিকারিং ভ্যালু বলতে আমি কোনটা বুঝাইছি, দেখো আমরা যখন একদম শুরুতে আলোচনা করছিলাম যে আমরা 1/4-কে ভাগ করছিলাম সুন্দর মতো, ভাগাভাগি করিডোরে দেখছিলাম যে এই যে একটা পাউরুটি ভাগ করিডোরে সুন্দর মতো 0.25 এরকম অংশে প্রত্যেকে ভাগাভাগি করতে পারছিল, প্রত্যেকে 0.25 করে পোর্শন পাইছিল। বাট যখন আমরা তিনজনের মধ্যে যখন আমরা একটা পাউরুটি ভাগ করতে যাচ্ছিলাম, তখন আই থিঙ্ক তোমরা এটা খাতায় ট্রাই করে দেখবা, মজার আছে জিনিসটা। সো যখন তোমরা তিনজনের মধ্যে এটা ভাগ করতে দেখবা, তখন দেখবা যে আসলে এই যে এরকম একটা ভ্যালু চলে আসে, যেটা আসলে কখনো শেষ হয় না, এটা আলটিমেটলি চলতে থাকে। এটা কিন্তু ইনফিনিটি নাম্বার না, মানে এটা কিন্তু অসীম কোনো সংখ্যা না। ওকে, এটা একটু বোঝার বিষয় যে এই ভ্যালুটা সসীম, বাট এটার যে ডিউরেশনটা, অর্থাৎ নাম্বারটাকে তুমি কখনো লিখে শেষ করতে পারবে না, এটা আলটিমেটলি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা চলতে থাকার কারণ হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই আমরা এই যে 10 ভাগ করব, 10 ভাগ করতে 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 কখনো প্রথমত আমরা 100 ভাগ করব, 10 ভাগ করবো, তারপরে 100 ভাগ করবো, তারপরে 1000 ভাগ করবো, তারপর 10,000 ভাগ করবো, তারপর 1,00,000 ভাগ করবো। সো এই যে তুমি ভাগ করতে করতে ছোট্ট যে টুকরা, সেই টুকরাটাকেও তুমি সমানভাবে 3 ভাগে ভাগ করতে পারবা না আসলে কখনো। সো এই জন্যই তৈরি হয় এই ধরনের রিকারিং নাম্বারস। দেখো রিকারিং নাম্বারসকে মূলত 2 ভাগে ভাগ মানে প্রেজেন্ট করা যায়, দুইটা রকমভাবে। আমি একটা নাম্বার লিখি, লেটস সে 2.536। এখন আমি যদি এর উপর একটা ডট দিয়ে দেই, ঠিক আছে, এর উপর যদি একটা ডট দিয়ে দেই, তাহলে এই নাম্বারটাকে আসলে লেখা হয় এভাবে করে 2.536666666, এটা আলটিমেটলি চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। ওকে, সেমভাবে আমি যদি ধরো আরেকটা সংখ্যা লিখি 0.26, এখন আমি এখানে এর উপরে ডট দিলাম, এর উপরে ডট দিলাম, এর মানে হচ্ছে আমি এই নাম্বারটাকে 0.26262626 এভাবে করে লিখবো। সো দেখো এখানে মূলত যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আমি যেই পার্টটুকুকে আমি আবদ্ধ করতেছি, দেখো এখানে কিন্তু আই থিঙ্ক তোমরা এখনো কনফিউজ, আরেকটা ভালো মতো বুঝে দেখো 0.53096। সো এই যে আমি ধরো এখানে আমি এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, এর মানে হচ্ছে এই পার্টটাকে আমি আবদ্ধ করতেছি, যে 096। সো এটাকে যখন তুমি লিখতে যাবা, এটা আসবে হলো 0.53096096096। সো এইভাবে করে চলতে থাকবে, মানে শুধু এই যে এই পার্টটুকু বারবার রিপিট হবে। সো মূল কথা হচ্ছে যখন আমরা একটা পার্টকে আবদ্ধ করি এভাবে করে, সেটাকে বলা হয় পুনঃপুনিক সংখ্যা। এই পুনঃপুনিক সংখ্যা কিন্তু চলতেই থাকে, এটা কখনো শেষ হয় না।
আচ্ছা, অ্যান্ড এই ব্যাপারটাকে আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে এভাবে করে, মানে জাস্ট ডট দিয়ে, মূলত বাংলায় এভাবেই করে আলোচনা করা হয়, বাট ইংলিশে দেখা যায় যে বার দিয়ে মূলত আলোচনা করা হয়, যে এর উপরে একটা বার দিয়ে দেওয়া হয়। দেখো বারটা দিয়ে আসলে বুঝতে বেশি ইজি হয়, কারণ মানে কোন পার্টটুকে আমরা আবদ্ধ করছি, কোন পার্টটুকু রিপিটেডলি আসতে থাকবে, সেটা আসলে খুব ক্লিয়ারলি বোঝা যায়। আচ্ছা, সো এরকম একটা ভ্যালু, লেটস সে যে এই একটা মানে ইনফিনিটলি ভ্যালুটা আসতেছে, এরকম একটা ভ্যালুকে তুমি চাচ্ছ এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে। সো ফ্র্যাকশনে কনভার্ট করবা কেমনে? মানে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর মতো বুঝে ফেলতে পারতেছিলাম যে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাই 100 দিয়ে ভাগ করছি। এখানে দশমিকের পরে একটা সংখ্যা ছিল, তাই আমি 10 দিয়ে ভাগ করছিলাম। বাট এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে তুমি কি জানো? ডেফিনেটলি জানো না, বিকজ তুমি এই পর্যন্ত লিখলেও হবে, তুমি যদি আরও 100টা 6 লিখেও লেখো, তবুও নাম্বারটা কিন্তু শেষ হলো না। তারপরে তুমি আরও 1 কোটি 6 লিখলেও নাম্বারটা তখনও শেষ হবে না। তো তার মানে তুমি আসলে জানোই না যে এখানে কতগুলো 6 আছে। এটাকে সলভ করার জন্য আমরা খুব ইজি একটা টেকনিক ইউজ করতে পারি। সেটা হচ্ছে, প্রথমত তোমাকে দেখতে হবে যে কতগুলো নাম্বার এখানে আবদ্ধ অবস্থায় আছে। ওকে, কতগুলো নাম্বার এখানে আবদ্ধ অবস্থায় আছে, মানে বার দেওয়া আছে আর কি। সো দেখো এখানে দুইটা নাম্বারের উপরে বার দেওয়া আছে, এর মানে আমাকে এখানে লিখতে হবে দুইটা 9, নিচে লিখতে হবে দুইটা 9। এরপরে তোমাকে দেখতে হবে যে এই বার বাদ দিয়ে আর কতগুলো সংখ্যা আছে। বার বাদ দিয়ে এখানে সংখ্যা আছে হচ্ছে দশমিকের আগে, অবশ্যই দশমিকের আগে কতগুলো সংখ্যা আছে? দুইটা। সো এখানে দুইটা শূন্য দিয়ে দিলাম। এখন এই 9 কই থেকে আসছে? এটা আসছে হচ্ছে বার থেকে, বারওয়ালা সংখ্যা থেকে, এটা হলো নন বার থেকে। এটা কিন্তু অনেকে কনফিউজ করে ফেলে, যে দেখা যায় যে বারওয়ালা যে পার্টটা, বার ছাড়া যে পার্টটা আছে ওটার জন্য 9 দেয়। এটা কিন্তু ভুল অ্যাপ্রোচ। সো দেখতে হবে কতগুলো সংখ্যার উপরে বার দেওয়া আছে, ততগুলো সংখ্যার জন্য তুমি ততগুলো করে 9 দিবা এখানে, আর এটা হলো নন বারের জন্য ততগুলো করে শূন্য দিবা। এরপরে তোমার দেখতে হবে উপরে পুরো সংখ্যাটা 3523। এখান থেকে বাদ দিতে হবে বারওয়ালা যে পার্টটা ছিল, পার্টটুকু ছিল, সেটা বাদ দিয়ে যে পার্টটা থাকে, অর্থাৎ 35। এই 35কে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। এই যে ক্যালকুলেশনটা করলাম, ইউ আর ডান উইথ দ্য ক্যালকুলেশন অ্যাকচুয়ালি। এখন জাস্ট মানে ফরমেশন লেখা শেষ, এখন আমাদেরকে জাস্ট এটা একটু ক্যালকুলেট করে লিখতে হবে যে আসলে কত আসে, কত হয়। এখানে তুমি বিয়োগ করলে দেখবা যে এটা 8 8 আর এখানে 3 4। আচ্ছা, আর এখানে হলো 9 9 00 যা ছিল তাই। এটা এখন তুমি কাটাকাটি করতে পারো, কাটাকাটি করে যদি কোনো অপশন দেওয়া থাকে আর একটু সিম্পলার ভার্সন, তাহলে সেটা তোমার অ্যান্সার, অথবা এটাই তুমি অ্যাজ অ্যান্সার লিখতে পারবা। সো দেখো একটা পুনঃপুনিক সংখ্যা, যে সংখ্যাটা আসলে মানে কন্টিনিউয়াসলি চলতেছিল, রিকারিং একটা ভ্যালু, সেই নাম্বারটাকেই আমি কিন্তু একটা বদ্ধ সংখ্যার মধ্যে নিয়ে আসছি। মানে দেখো দুইটা পূর্ণ সংখ্যা 3488 আর 9900, সো দুইটা আবদ্ধ সংখ্যার মধ্যে নিয়ে আসতে পারছি। সো এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা কনভার্সন বলতে পারি, যে রিকারিং থেকে একটা রিকারিং ডেসিমাল থেকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলাম। সেমভাবে তুমি যদি এইটাকে একটু ট্রাই করে দেখো, এক্ষেত্রে দেখো তো কতগুলা নাম্বারের উপরে 9 আছে, সরি বার দেওয়া আছে, কতগুলা নাম্বারের উপরে বার দেওয়া আছে? এখানে দুইটা, সো দুইটা 9 লিখলাম। এখানে কি দশমিকের আগে এমন কোনো সংখ্যা আছে যেটার উপরে বার দেওয়া, সরি বার ছাড়া আছে? দশমিকের পরে এখানে কি 25 ছাড়া আর কোনো সংখ্যা আছে যেটার উপরে বার দেওয়া নাই? সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু 25 যে পার্টটুকু ছিল, এই 25-এর উপরেই বার দেওয়া, 25 ছাড়া আর কোনো কিছুর উপরে এখানে বার দেওয়া নাই। সো দ্যাট ইজ ওয়াই এখানে কোনো জিরো দেওয়ার দরকারই নাই। আবার তুমি যদি উপরে এই সংখ্যাগুলোকে লিখতে চাও, তো পুরো সংখ্যাটাকে লিখলাম 225, এখানে বিয়োগ করব 2, কেননা এখানে বার ছাড়া যে ভ্যালুটা ছিল সেটা হলো 2। সো সেজন্য এখান থেকে 2 বাদ দিলে হয় হলো 223 ডিভাইডেড বাই 99। এখন এখানে একটা মানে বিষয় একটু কনফিউজড হওয়ার মতো আছে, যে প্রথমত দেখো আমি যখন এখানে ডিনোমিনেটরে চুজ করতেছিলাম,
যখন আমি হরটা বানাচ্ছিলাম, হর বানানোর ক্ষেত্রে কিন্তু তোমাকে দেখতে হবে যে বার সহ কতগুলো সংখ্যা আছে সেটা। অ্যান্ড জিরো যখন তুমি বসাবা, জিরো বসানোর সময় তোকে দেখতে হবে যে কতগুলো নন বার নাম্বারস আছে, এবং এই ক্ষেত্রে এই যে নন বার নাম্বারগুলোর জন্য তুমি জিরো বসাইলা, এক্ষেত্রে এই নাম্বারগুলো কিন্তু দশমিকের পরে হইতে হবে। সো এখানে কিন্তু এই কনফিউশনটার মধ্যে থাকা যাবে না যে আমি নিচে যখন আমি হরটা ক্রিয়েট করতেছি, সেই হরটাতে কয়টা 9 দিব আর কয়টা 0 দিব। দেখো এই ক্ষেত্রে আমি বারের নিচে 25 ছিল, 225 ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে 99 দিছি। বাট বার ছাড়া কিন্তু এখানে 2ও আছে। সো এই 2-এর জন্য কেন এখানে 0 দিলাম না? বিকজ এই 2টা দশমিকের আগে, দশমিকের পরে না। বাট এই 35-এর জন্য কিন্তু এখানে 0 দিছিলাম। এটা দেওয়ার কারণ ছিল এই 35 বা 35 এরা কিন্তু দশমিকের পরে আছে। সো দ্যাটস ওয়াই এখানে মনে রাখতে হবে যে যখন তুমি ডিনোমিনেটরটা ক্রিয়েট করতেছো বা হরটা ফরম্যাট করতেছো, তখন সব ক্যালকুলেশন, সব হিসাব কিতাব হবে দশমিকের পরের যে নাম্বারগুলো সেগুলোর উপরে। অর্থাৎ এই যে 3523 ছিল, সো আমি কিন্তু সামনে 0-র দিকে তাকাইও নাই, যদিও সামনে একটা সংখ্যা থাকলে আরও বুঝতে ইজিয়ার হইতো আই থিঙ্ক। সো এটার দিকে দেখো, এখানে সামনে একটা 2 আছে। সো এই 2-এর হিসাব কিন্তু এখানে কোনো কিছুতেই আসতেছে না। যখন তুমি এখানে দেখবা যে বার দেওয়া আছে 25-এর উপরে, সো 25-এর জন্য 2টা 9 দিলা, এবং তোমাকে দেখতে হবে দশমিকের পরে বার ছাড়া কি আর কোনো সংখ্যা আছে? নাই। সো দ্যাট ইজ ওয়াই এখানে আর কোনো 0 দেওয়ার দরকার নাই। বাট যদি থাকতো, লেটস সে এখানে একটা 1 থাকতো, সো তখন আমরা এখানে একটা 0 দিতাম। সো ঘটনা হচ্ছে যে এই কনফিউশনে থাকলে তুমি এই ভুলগুলো অনেক সময় করবা, যে এখানে এক্সট্রা একটা 0 দিয়ে দিলা, বা 9 একটা কম দিলা, 9 একটা বেশি দিলা। বাট আরেকটা জিনিস এখানে বোঝার মতো আছে, সেটা হচ্ছে যখন তুমি উপরের এই নিউমিনেটরটা ক্রিয়েট করতেছো, নিউমিনেটরে যখন তুমি বানাচ্ছ, সো তখন কিন্তু আমি দেখো এখানে পুরো সংখ্যাটাই লিখছি 225, এখানেও লিখছিলাম 3523, অ্যান্ড আমি এখানে 35কে বিয়োগ করছিলাম কারণ এখানে বার ছাড়া অংশ ছিল 35, এখানে আমি 2 বিয়োগ করছি কারণ এখানে বার ছাড়া অংশ ছিল 2। সো বার ছাড়া উপরে যখন তুমি ক্যালকুলেশনটা করতেছো, মানে হচ্ছে নিউমিনেটরের জন্য, তখন বার ছাড়া যাই থাক না কেন সব কিছুকে তুমি এখানে বিয়োগ করে ফেলবা। এখানে যদি 0 থাকতো তাহলে তুমি 20 বিয়োগ করতে আর কি। সো কাইন্ড অফ জিনিসটা এরকম। আই থিঙ্ক এটা সলভ করলে তোমাদের একটু মানে ক্লিয়ার আইডিয়া আসবে। সেটা হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল কি করতে হবে, দেখতে হবে যে কতগুলা সংখ্যার উপরে বার আছে। এখানে তুমি দেখবা যে 6-এর উপরে বার আছে, তার মানে একটা সংখ্যার উপরে বার, দ্যাটস ওয়াই আমি এখানে 9 লিখলাম। এবং দেখতে হবে যে দশমিকের পরে বার ছাড়া কতগুলো সংখ্যা আছে, সো দ্যাটস ওয়াই আমি এখানে 0 দিলাম, কারণ একটা সংখ্যা আছে। এরপরে কি করতে হবে, উপরে লিখবা পুরো সংখ্যাটা। এখন তোমাকে দেখতে হবে বার ছাড়া কি কি সংখ্যা আছে। বার ছাড়া আছে 4, সো এই জন্য এখন এখান থেকে বিয়োগ করে ফেললে কত আসে, 42 ডিভাইডেড বাই 90। এখন এটাকে তুমি কাটাকাটি করতে পারো, ডেফিনেটলি কাটাকাটি করে ভাগ করে দেখলে দেখবা যে এরকম একটা পুনঃপুনিক সংখ্যা আসছে 4.6666। এটা চলতেই থাকবে, এটা কোনো শেষ হবে না। সো মূলত এখানে যেটা বোঝানো ট্রাই করলাম সেটা হচ্ছে কনভার্সন। তুমি একটা দশমিক সংখ্যা থেকে ফ্র্যাকশনে কীভাবে যাবা, ফ্র্যাকশন থেকে দশমিকে কীভাবে আসবা। আর এক্ষেত্রে 2টা টাইপ ছিল, একটা হলো নর্মালটা খুবই ইজি, এটা একেবারে ছোটোবেলা থেকে করে আসার জিনিস। রিকারিংটাও আমরা ছোটোবেলা করছি, বাট আমাদের আই থিঙ্ক অনেকেরই মনে নেই। সো এটা একটু একবার গো থ্রু করে নিলাম আমরা। এখন তোমরা মোটামুটি কনভার্সন নিয়ে ভালো আইডিয়া থাকার কথা। আচ্ছা, কনভার্সন যেহেতু বোঝা হয়ে গেছে, এখন চলো আমরা একটু ক্যালকুলেশনগুলো দেখি কীভাবে করে ফ্র্যাকশনের যোগ বিয়োগ গুণ ভাগ করে। আই নো সামওয়াট এই জিনিসটা তোমাদের জন্য অনেকের জন্য বোরিং হবে, বাট যেহেতু এটা একটা অনলাইন কোর্স, আমি ধরে নিচ্ছি তোমরা কেউই কিছু জানো না। এগুলো একেবারে অনেক ছোটোবেলা করে আসা জিনিস, অ্যান্ড তোমরা অনেকদিন ধরে ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করে করে অভ্যস্ত। সো এগুলো আসলে বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমাদের আবার রিকল করা দরকার আর কি। তো যখন আমরা ফ্র্যাকশনে যোগ করি কি করা হয়, আমি একটা নাম্বার লিখি, লেটস সে 5/9, আর একটা হচ্ছে লেটস সে 3/12। সো ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল তোমাকে 9 আর 12-এর এলসিএম করতে হবে। 9 আর 12-এর এলসিএম কত হয়, এটা আমরা নেক্সট 2-1 ক্লাসের মধ্যে শিখে ফেলবো যে এলসিএম এইচসিএফ কীভাবে করতে হয়। সো 3 দিয়ে ভাগ করলে এখানে আসে 3, এখানে 3 দিয়ে ভাগ করলে আসে হলো 4, অ্যান্ড 3 3 9, 4 9 36। সো এই 36 হচ্ছে এটার এলসিএম। অ্যান্ড এখান থেকে তুমি যদি এটা যোগ করতে যাও, ফার্স্ট অফ অল তোমার এলসিএম হয়ে গেল। এখন তোমার এলসিএমকে
ভাগ করতে হবে বাই দ্য ডিনোমিনেটর, 9 দিয়ে এটাকে ভাগ করতে হবে হর দিয়ে। সো 4 9 36, 4 আসে, এবং এই 4 দিয়ে তোমাকে গুণ করতে হবে উপরের নিউমারেটরকে। সো যেহেতু এটাকে ভাগ করলে 4 আসে, এই 4 দিয়ে এখন গুণ করবো এই 5কে, সো 4 5 20। এবং এখানে দেখো 12 দিয়ে 36কে ভাগ করলে কত হয় 3, এবং এই 3 দিয়ে আবার গুণ করতে হবে উপরে 3কে, সো আলটিমেটলি 9। সো তুমি যদি এটাকে যোগ করো, এটা যোগ করলে আসবে হচ্ছে 29 ডিভাইডেড বাই 36। আই নো জিনিসটা একেবারেই বেসিক, বাট একটু মাথায় রাখো যে নর্থ সাথে এই বেসিক থেকেই তোমাকে অনেক প্যাচাই কোশ্চেন করবে, তখন এই বেসিক জিনিসগুলো যদি নড়বড়ে থাকে তুমি আসলে অ্যাডভান্স পোর্শনে হাত দিতে পারবা না। আচ্ছা, সেম ফর বিয়োগটা আমি আলাদা করে দেখাচ্ছি না, বিকজ জাস্ট এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে আর কি। যখন তুমি গুণ করবা, গুণ করার সময় কি আমি সেম এটা নিয়ে গুণ করে দেখি, 5/9 ইন্টু 3/12। সো গুণ করার সময় খুবই স্ট্রেট ফরওয়ার্ড, উপরের ভ্যালু উপরের সাথে গুণ হবে, নিচের ভ্যালু নিচের ভ্যালুর সাথে গুণ হবে। সো 5 ইন্টু 3 এবং 9 ইন্টু 12। সো এখানে কাটাকাটি করা যায় ইজিলি, এখান থেকে এটা কাটলে আসে হচ্ছে কত 3 4, আর তাহলে তুমি লিখতে পারো 5 ডিভাইডেড বাই 4 9 36। সো 5 ডিভাইডেড বাই 36 হচ্ছে এটার গুণফলের ভ্যালু। তুমি যদি ভাগ করতে যাও, ভাগ করলে তুমি সেমভাবে এটাকে ভাগ করতে চাই, লেটস সে 5/9 এটাকে দিয়ে ভাগ করব হচ্ছে 3/12 দিয়ে। এখন ভাগের ক্ষেত্রে মনে রাখবা যখন এটাকে ভাগ করা হয়, ভাগ ইজ কাইন্ড অফ আ গুণ, জাস্ট ইনভার্সলি গুণ করা। সো চিন্তা করো যদি আমি 5/9কে 3/12 ইনভার্স দিয়ে গুণ করি তাহলে আসলে ভাগটা হয়ে যায়। সো যখন তুমি এখানে গুণ, এই ভাগের জায়গায় গুণ সাইন নিয়ে আসবা, তখন আসলে এই জিনিসটাকে উল্টে দিতে হবে, 12/3। এখন বাকি জিনিসটা একেবারে সিম্পল, জাস্ট গুণের মতো করে আমরা গুণ করছি না, যে এখান থেকে এটা কাটলে কত হয়, কাটলে হয় 3, আর এখানে আসে 4। সো 4 5 20, 4 5 20 উপরে, আর 3 3 9। সো এই হচ্ছে এটার ভাগফলের ভ্যালু। এই জিনিসটাকে অনেক সময় এভাবে লেখা হইতে পারে যে লেটস সে উপরে থাকলো 5/9 আর নিচে থাকলো 3/12। এভাবে করে মানে দুইটা ফ্র্যাকশন আবার হইতে পারে, এবং এই ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা সিম্পলি ভাবে করে ব্রেকডাউন করতে পারি যে এটাকে এটা দিয়ে ভাগ করা হচ্ছে, এটাকে এটা দিয়ে ভাগ করা হচ্ছে, অ্যান্ড যখন তুমি এটাকে একটা স্ট্রেট লাইনের মধ্যে নিয়ে আসবা তখন তো সিম্পলি এটাকে উল্টায় এমনি গুণ আকারে লিখে ফেলবা, তাহলে আর কি বুঝতে ইজি হবে। সো এই হচ্ছে মোটামুটি যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশনের ক্যালকুলেশন মোটামুটি ইজি হইলেও ডেসিমেলের ফ্র্যাকশনগুলো নিয়ে আই থিঙ্ক তোমরা ভালোই প্যারা খাও, স্পেশালি যখন তোমরা ক্যালকুলেশন ছাড়া মানে ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করতে যাও, তখন এটাতে ভালোই প্যারা খাওয়ার কথা। সো চিন্তা করো আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ দেখাই, একটা কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, দেখো 5.555 5 প্লাস 5.5 প্লাস 5.555 প্লাস 0.505 প্লাস 5.05। এটা কিন্তু তোমার সাথে আসা একটা ম্যাথ, মানে দেখে মনে হচ্ছে এত সিম্পল একটা ম্যাথ, বাট পরীক্ষায় এই ম্যাথ অনেক মানুষ ভুল করছে। বিশ্বাস করো এই ম্যাথ অনেক মানুষ ভুল করছে। কেন ভুল করছে? বিকজ যখন এই যোগটা করা হয়েছে তখন যোগ করার সময় ঠিকমতো ফরমেশনটা ফলো করে নেয়। মনে রাখবা যখন আমরা ডেসিমেলের যোগ বিয়োগ করব তখন আমাদেরকে অ্যালাইনমেন্টটা এমনভাবে করতে হবে যাতে করে সব দশমিকগুলো একটা সিরিয়ালে থাকে, একটা স্ট্রেট লাইনের মধ্যে থাকে। তেমন দেখো এটাকে যদি আমি এভাবে করে যোগ বিয়োগ করতে চাই যে এটার সাথে এভাবে করে, মানে আমরা যোগ বিয়োগ করে থাকি না, যে টান দিয়ে উপরে মার্ক করি যে আসলে কোনটার সাথে কোনটা যোগ হচ্ছে। সো এটা করতে যাও না, এটা করতে গেলে ভুল হইতে পারে। মানে হ্যাঁ, তুমি ডেফিনেটলি এখানে জিরো ফিল আপ করে করতে পারো, বাট ভুল হওয়ার একটা মানে বিশাল পসিবিলিটি থাকে। সো তুমি চিন্তা করো এটাকে যদি আমি, এই যে ভ্যালুগুলা, এগুলাকে যদি আমি উপরে নিচে লিখি, লেটস সে 5.55, এরপরে কি শুধু 5 পরে দশমিক, এই জন্য এটা এখানে লিখলাম। তারপরে কি 5.5, সো 5.5 5.555 5.555 0.505 এবং লাস্টে আছে হচ্ছে 5.05। এখন দেখো বাকি যেই ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা স্পেসগুলো, এগুলোকে তুমি এখন জিরো দিয়ে ফুলফিল করো। যেমন ধরো এখানে সর্বোচ্চ সংখ্যা 3টা আছে, সো আমি এখানে 2টা শূন্য দিয়ে 3টা সংখ্যা ফিল আপ করে ফেলি, এখানে একটা শূন্য দিলে 3টা সংখ্যা ফিল আপ হয়ে যায়, এখানে 3টাই শূন্য দিতে হবে 3টা ফিল আপ করার জন্য, এখানে একটা শূন্য দিলেই হবে। তো এখন দেখো সবগুলা দশমিক একটা স্ট্রেট লাইনের মধ্যে আছে এবং
3টা করে সংখ্যা আছে। এখন তোমার যোগ করাটা অনেক ইজি একটা কাজ, জাস্ট সিম্পলি যেভাবে আমরা যোগ করি আর কি। হয়েছে দেখো, এখানে 5 5 10, 10 0, হাতে 1, হাতের 1 থাকবে, এবং এইবার এই যে এখানে এই 5 এই 5 এই 5, 3 5 15, হাতের 1 16, এরপরে আবার ওই 1 যোগ হবে এখানে, এখানে আছে 5 5 5 5, সো 4 5 20, 20 এর সাথে হাতে 1 যোগ হবে, হাতে 1 যোগ হয়ে 21, 21 এর 1, এরপরে থাকবে হাতে 2। দেখো এখন তুমি এখানে 5 5 5 5 5 1 2 3 4 5, 5টা 5 আছে, সো 25, 25 এর সাথে হাতের 2 যোগ হবে, সো হাতের 2 যোগ হইলে 27। সো এখন তুমি দশমিকটা দিবা কোথায়? দশমিক দিবা শেষ থেকে ক্যালকুলেট করো, শেষ থেকে কয়টা ঘর আগে দশমিক আছে, শেষ থেকে 3 ঘর আগে দশমিক, সো এখানে এই জন্য 3 ঘর আগে দশমিক দিলা। সো এই হচ্ছে মূলত এটার ক্যালকুলেশন। অ্যান্ড বিয়োগটাও সেমভাবে করতে পারো তোমরা। বিয়োগের ক্ষেত্রেও খুব যে আহামরি কষ্ট করতে হবে তা না, যে স্ট্রেট লাইনে রাখবা, তাহলে দেখবা যে অনেক ইজিলি হয়ে গেছে। আচ্ছা, আমরা আমরা গুণটা একটু করে দেখা ট্রাই করি। যখন আমরা দশমিকের গুণ করি, দশমিকের গুণ করার সময় একটা ভুল আমরা অনেক সময় করে থাকি। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। লেটসে তোমাকে বলছে যে 3 to 6.5 এটার সাথে মাল্টিপ্লাই করো 1.3। আচ্ছা, এটাকে একটু একটু পেঁচাই। 32.657 আর এখানে আছে 1.3। সো এই গুণটা তোমাকে করতে বলছে। সো গুণ করার সময় মাথায় রাখবা, গুণ করার সময় অবশ্যই মাথায় রাখবা যে যখন তুমি গুণ করতেছো তখন এই দশমিককে মাথায় থেকে আউট করে ফেলতে হবে। ওকে, দশমিককে আগে মাথা থেকে আউট করে ফেলতে হবে। আর এখানে তুমি যদি নাম্বারগুলোকে লিখো দশমিককে বাদ দিয়ে, তাহলে কি আসবে? 32657, এবং এখানে 1.3, সো 1 আর 3 লিখলা। দেখো এখানে দশমিকের কিন্তু ছিটে ফোটাও নাই। এরপরে তুমি যা সিম্পলি গুণ করো, গুণ করলা। সো গুণ করলে কি আসবে? এখানে 3 7 21, 2 3 5 15, 16 17, হাতে 1, 3 6 18, হাতে 1 19, 19 এর 9, হাতে 1, 3 2 6, 1 1 7, 3 3 9। সো লিখা হইলো একটা ঘর আমরা এখানে ফাঁকা দিব, বিকজ যেহেতু যে 10 গুণ 10 মানে প্রত্যেক পজিশনের জন্য 10 গুণ আগে আসে, আমরা ক্লাসের শুরুতে পড়ছিলাম। সো ওই জন্য এই ঘরটা আমরা ফাঁকা দিই এখানে। এবং এখানে দেখো এগুলো আমরা জাস্ট যেহেতু 1 দিয়ে গুণ করা হচ্ছে, সো আমরা এখানে সুন্দর মতো লিখে ফেলতে পারি 7 5 6 2 and 3। তুমি যদি যোগ করো এখানে আসে কত? 1 7 7 14, 4 হাতে 1, এখানে 15 5 হাতে 1, এখানে 7 7 14 4 হাতে 1, তারপরে এখানে 12 2 হাতে 1, এবং ফাইনালি 4। এখন মেইন ঝামেলাটা হয় হচ্ছে যখন আমরা দশমিকটা প্লেস করি, দশমিকটা এখানে কোন জায়গায় বসাবো, তাই না? দশমিকটা এখানে কোন জায়গায় বসানো উচিত? খেয়াল করে দেখো, এখানে কোশ্চেনের মধ্যে যে নাম্বারগুলো দেওয়া ছিল, এখানে দশমিকের পরে 1 2 3টা নাম্বার ছিল, এখানে দশমিকের পরে একটা নাম্বার ছিল, সো 3, আর এখানে 1, সব মিলে 4টা ডিজিট ছিল দশমিকের পরে। সো এখানেও তোমাকে মাথায় রাখতে হবে দশমিকের পরে 4টা ডিজিট থাকতে হবে। এখন না থাকলে তোমাকে জেনারেট করে 4টা সংখ্যা বানাইতে হবে। সো এখানে মানে প্যারা নেই, এখানে সুন্দর মতো 4টা সংখ্যা আমরা পাচ্ছি। লাস্ট থেকে তুমি চিন্তা করে দেখো, 1 2 3 4, সো 42.4541 হচ্ছে এটার গুণফলের অ্যান্সার। সো এই যে আমি দশমিকটা বসাইলাম, এটা তো খুবই একটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ ছিল। বাট তুমি চিন্তা করো, যখন আমি তোমাকে ম্যাথটা এটা নিয়ে না দিয়ে একটা অন্যরকম ম্যাথ দেবো, লেটসে তোমাকে আমি বললাম 32.6570, এটার সাথে গুণ করতে হবে 1.3। সেম জিনিসই কিন্তু, জাস্ট এখানে একটা জিরো দিয়ে দিতেছি। সো আমি তখন কি বলছিলাম, যে যখন তুমি গুণ করতে যাবা, গুণ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে দশমিক নাই এরকমভাবে গুণটা করে ফেলবো ফার্স্ট অফ অল। সো দশমিক নাই এভাবে করে যদি গুণ করতে চাই, সো 326570, আর এখানে এই নাম্বার, সো এই দুটো গুণ করলে যা হয় তাই। এরপরে আমি ক্যালকুলেট করবো যে লেটসে এখানে কিছু কিছু সংখ্যা আসছে, এরকম কিছু সংখ্যা আসছে লেটসে। ওকে, সো এখানে ধরো এরকম কিছু সংখ্যা চলে আসছে অ্যান্সার। সো এখন বলো তো, আমি এখানে দশমিকটা বসাবো কোন জায়গায়? দশমিককে আমি 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5 এই জায়গায় দশমিকটা বসাবো?
নাকি আমি কি কোথাও কোথাও কি ভুল করে আসছি? মানে একটু চিন্তা করলে বুঝতে পারবো যে এখানে একটা বিশাল বড় ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে, এটা মাথায় রাখবা যে দশমিকের পরে সংখ্যার শেষে জিরোর আসলে কোনো ভ্যালু নাই। দেখো একটা জিনিস হচ্ছে এরকম যে তুমি 5 লিখছো, এই 5-এর আগে তুমি যদি 5টা শূন্য বসায় দাও, এই 5 কিন্তু 5ই থাকবে। দশমিকের আগে, কারণ দেখো এরপরে কিন্তু এখানে দশমিক আছে, তো দশমিকের আগে সংখ্যার শুরুতে জিরোর কোনো ভ্যালু নাই। বাট তুমি চিন্তা করো, এখানে দশমিক না বসাই তুমি যদি 5-এর পরে একটা শূন্য বসাইতা, এর ভ্যালু 10 গুণ হয়ে যাইতো। এখানে যদি আরেকটা শূন্য বসাইতা, এর ভ্যালু 100 গুণ হয়ে যাইতো। সেম জিনিসটা উল্টাভাবে ঘটে যখন আমরা দশমিকের পরে জিরো অ্যাড করি। তুমি চিন্তা করো, লেটস সে 0.5 লেখা হয়েছে। 0.5-এর ক্ষেত্রে কি, তুমি দেখো এখানে সংখ্যার শেষে আমি জিরো বসাচ্ছিলাম, যত ভ্যালু জিরো বসাচ্ছিলাম তত সংখ্যার ভ্যালু বাড়তেছিল। এখানে তুমি যদি সংখ্যার শেষে জিরো বসাও, ইট ডাজন্ট মেক অ্যাড এনি ভ্যালু, এটা কোনো ভ্যালুই অ্যাড করে না। এই ক্ষেত্রে তুমি এটা যে মানে 0.5000 আছে, এটার ভ্যালু আসলে 0.5ই, কোনো ভ্যালু চেঞ্জ হয়নি। বাট তুমি চিন্তা করো, এখানে যদি 0.05 করো, তাহলে কিন্তু ভ্যালু 10 গুণ কমে গেছে। তুমি যদি এটা 0.005 করো, তাহলে কিন্তু ভ্যালু আরও 10 গুণ কমে গেছে, মানে টোটাল 100 গুণ হয়ে গেছে, 100 ভাগ হয়ে গেছে। সো মূলত যেটা বোঝানোর ট্রাই করলাম সেটা হচ্ছে, একটা সংখ্যার দশমিকের আগের যে পার্টটা থাকে, দশমিকের আগের যে সুন্দর পার্টটা আছে, সেই পার্টটার মধ্যে তুমি যদি সংখ্যার শুরুতে জিরো বসাও, তাহলে ইট ডাজন্ট অ্যাড এনি ভ্যালু। বাট তুমি যদি সংখ্যাটার শেষে ভ্যালু অনেকগুলো জিরো বসা দাও, তাহলে এটার ভ্যালু অনেক চেঞ্জ হয়ে যায়, 10 গুণ, 100 গুণ, 1000 গুণ এরকম হয়ে যায়। বাট যখন তুমি একটা সংখ্যার দশমিকের পরের যে পার্টটা, স্পেসিফিকলি পরের যে পার্টটা, ওই পার্টটার জন্য, ওই পার্টটার মধ্যে তুমি যদি সংখ্যার শেষে অনেকগুলো জিরো বসাও, তাহলে সেই সংখ্যার আসলে কোনো ভ্যালুই চেঞ্জ হয় না। বাট তুমি যদি ওই পার্টটুকুর মধ্যেই সংখ্যার শুরুতে জিরো অ্যাড করো, তাহলে আসলে ভ্যালু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সো এটাই এখানে তুমি একটু মাথায় রাখতে হবে যখন তুমি ডেসিমেলের যোগ বিয়োগ গুণ ভাগটা করবা। যে এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা একটা অযথা জিরো অ্যাড করে ফেলছি। যেই জিরোটাকে তুমি যখন দশমিক ছাড়া ক্যালকুলেশন করতে গুণ করতে গেছিলে, তখন কিন্তু এখানে রাখছিলাম আমি, মানে যদিও এটা অনেকের কাছে মনে হয়েছে যে ভাইয়া খামাখা নাটক করে একটা ভুল করতে আসছে, বাট এই ভুল আসলে অনেকে করে, বিশ্বাস করো এই ভুল অনেকেই করে। যে 326570, ইনফ্যাক্ট আমার মনে হয় যে তোমরা যখন ক্লাস দেখতেছো, এই ক্লাসের মধ্যে অনেকেই ভুলটা ধরতে পারো না যখন আমি এটা লিখছি। অনেকেই অনেক ইন্টেলিজেন্ট যে না ভাই তো এটা ভুল করতেছে। তো এই ভুলটাই যেন তোমরা না করো পরীক্ষায়, তার জন্য এটা দেখানো আলাদা করে, যে যখন এখানে 6570 লাস্টের দিকে একটা জিরো আছে, আমি যখন এখান থেকে জিরো দশমিকগুলোকে উঠাই দিয়ে চিন্তাটা করব, তার আগের কাজ হচ্ছে এই জিরোটাকে সরাই ফেলা। এই জিরোটা যে এটার মধ্যেই পড়ে না, এটাকে আমাকে মানে নিতে হবে যে এই জিরোটা আসলে আমার কোশ্চেনের মধ্যে পড়ে না, এটা এক্সিস্টই করে না। সো এই জিরোটা বাদ দিয়ে এখন চিন্তা করলে সংখ্যাটা মানে ক্যালকুলেশনটা এক্স্যাক্টলি সেম ফর দিস ওয়ান। এখন তুমি কোশ্চেন করতে পারো যে আচ্ছা তাহলে সবই হয়ে গেল, গুনটুন করলাম, এখন দশমিকটা বসাবো কোথায়? এখানে তো একটা জিরো ছিল, রাইট? এখানে তো একটা জিরো ছিল। সো আমি দশমিকটা বসাবো কোথায়? দশমিককে আমি এখানেই বসাবো নাকি দশমিক এখানে বসাবো? অর্থাৎ আমি কি এখানে 4টা নাম্বার ক্যালকুলেট করবো নাকি 3টা ক্যালকুলেট করবো? দ্য অ্যান্সার ইজ, এখানে তোমার জিরো কোশ্চেনের মধ্যে নাই, এটাই মাথায় রাখতে হবে। সো জিরো না থাকলে তুমি এখানে কয়টা ক্যালকুলেট করবা? 3টা। সো এই 3 আর এখানকার 1, এই মিলে 4টা। সো 4টা ডিজিটাকে এখানে দশমিকটা বসবে তোমার। সো এই হচ্ছে মূলত গুণের ব্যাপার স্যাপার। আই থিঙ্ক এগুলো আর ভুল হবে না কারো, অ্যান্ড ভুল হওয়ার কথা না, জাস্ট দেখানো, বিকজ এই জিনিসগুলো যেহেতু আমরা এখনও কোর্সটার একেবারে ফান্ডামেন্টাল বেসিক বিল্ডিং পার্টটাতে এখনও আছি, সো এই জন্যই মূলত এগুলো একটু স্ক্র্যাচ থেকে দেখানো, যাতে তোমরা যখন আমরা অ্যাডভান্স বিষয়গুলো পড়বো, তখন যেন তোমাদের খুব বেশি প্রবলেম না হয় বুঝতে, যে আমি আসলে কী বোঝানো ট্রাই করতেছি। আচ্ছা, সো যোগ বিয়োগ গুণ বোঝানো হইল, এখন চলো আমরা একটু ভাগটা দেখে আসি। ভাগ আসলে একটু ঝামেলার, যদি আমরা ভাগ বোঝানোর চেষ্টা করি। ভাগের ক্ষেত্রে, স্পেসিফিকলি দশমিকের ভাগের ক্ষেত্রে, দশমিকের ভাগের ক্ষেত্রে এই যে 10 গুণ করা, 10 ভাগ করা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। লেটস সে 1.5, এটা দিয়ে আমি ভাগ করবো, লেটস সে এটা দিয়ে ভাগ করবো হচ্ছে ধরো
30.525 এই নাম্বারটাকে লেটস সে আমি ভাগ করব। সো যখন তুমি একটা সংখ্যা ডেসিমেলের একটা সংখ্যা ভাগ করবা তখন তোমার ফার্স্ট টার্গেট একদম ফার্স্ট স্টেপ হচ্ছে যে এটার যে ডিভাইজর আছে যেটা দিয়ে তুমি ভাগ করতেছো, যেটা হচ্ছে ভাজক বাংলায়। সো এই যে ডিভাইজরটা, এই ডিভাইজরটাকে কোনোভাবে দশমিক ছাড়া করতে হবে। দশমিক ছাড়া মানে বুঝাইছি যে এই যে দশমিকটা এখানে 0.5 আছে না, এই 0.5টা থাকা যাবে না। এখানে তুমি এটাকে দশমিকটাকে আরো ডান দিকে নিয়ে এটাকে 15 বানায় ফেলো। ওকে, এটাকে 15 বানায় ফেলো। এখন এই 15 তো তুমি মানে এমনি বানাইতে পারবে না, রাইট? এটা এই জিনিসটা দিয়ে আসলে কি বুঝায় বলতো? এটা আসলে এরকম না, কাইন্ড অফ 30.525 এটাকে ভাগ করা হচ্ছে 1.5 দিয়ে। সো আমরা কি করতে পারি, আমরা উপরে নিচে যে কোনো সংখ্যা গুণ করতে পারি। সো যেহেতু তুমি এটাকে তুমি 15 বানায় ফেলতেছো, 15 বানানো মানে কি, এটাকে তুমি 10 গুণ করতেছো ডেফিনেটলি। সো 10 গুণ করা মানে হচ্ছে এখানেও 10 গুণ করা, আর এখানে 10 গুণ হওয়া মানে হচ্ছে 5 দেন 25, আর এখানে 15এরটা পয়েন্টটা এক পাশে চলে যাবে, সো এখানে 15। সো দশমিকটা আসলে এখানে যখন এক ঘর গেল এখানেও এক ঘর ডান দিয়ে গেছে। দেখো এখানে 0-র পরে দশমিকটা ছিল, এখানে 5-এর পর দশমিকটা চলে গেছে। সো এখন মূল কথা হচ্ছে যে এখানে তোমাকে জয় ঘর ডান দিকে নিতে হবে, এখানে আমাদের এক ঘর নিতে হয়েছে। তো এখানে যদি লেটস সে 5-2 থাকতো, সো তখন তোমাকে কি করতে হতো, দশমিকের পরে সংখ্যাটাকে এই দশমিকটাকে ডান দিকে সরানোর জন্য 2 ঘর ডানে নিতে হইতো। এখন তুমি যেহেতু 2 ঘর ডানে নিতে চাচ্ছ, তুমি যেহেতু 2 ঘর ডানে নিতে চাচ্ছিলা, সো এই দশমিকটাকেও 2 ঘর ডান দিকে নিতে হবে। এখন এই কেসটার জন্য দেখে আমি এখানে যখন দেখো 1.5 আছে, 1.5-এর জন্য আমি দশমিকটাকে ডান দিকে সরাইছি। সো এই দশমিকটাকে যদি ডান দিকে এক ঘর সরাই, এই ক্ষেত্রে দশমিকটাকে আমার এক ঘর ডান দিকে সরাইতে হবে। সিম্পল। এখান থেকে এখানে কিভাবে আসলাম বুঝা গেছে? যে 1.5 ছিল, এখান থেকে 15 বানাই ফেলছি। এখানে 30.525 ছিল, সো আমি এখানে 305.25 বানাই ফেলছি, বিকজ দশমিকগুলো এক ঘর করে ডান দিকে চলে গেছে। এখানে এক ঘর গেছে, যদি কখনো 2 ঘর নিতে হয় বা 3 ঘর নিতে হয়, সেক্ষেত্রে 2 জায়গায় সেম ভাবে মুভ করাইতে হবে। এটা ডিপেন্ড করতেছে এই জায়গায় কয়টা দশমিকের পরে সংখ্যা আছে। আচ্ছা, সো এরকম একটা স্টেজে আসার পরে, অর্থাৎ তোমার ডিভাইজরটা দশমিক ছাড়া হয়ে গেছে। এখন এই সিচুয়েশনে তোমায় কি করতে হবে? সিম্পলি ভাগ করা স্টার্ট করো। ভাগ করবা কেমনে? 15 2 30 গেল। দেখো যখন তুমি ভাগ করো, প্রত্যেকটা স্টেপের জন্য তুমি একটা করে নাম্বার বোনাস পাও নিচে নামানোর জন্য, একটা করে নাম্বার নিচে নামানোর জন্য বোনাস পাও। সো এখানে 5 নামাইলাম, 30-র পরে এখানে 5 নামাইলাম, একটা নাম্বার বোনাস পাইলা। নামানোর পরে এখন তোমাকে দেখতে হবে যেটা কি ভাগ যায়। তুমি একটা নাম্বার বোনাস হিসেবে পাইছো, এখানে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না তোমাকে চেক করতে হবে। যেহেতু 15 দিয়ে তুমি 5কে ভাগ করতে পারবে না, মানে ইজি, মানে অ্যাজ আ ইন্টিজার ভ্যালু তুমি আনতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি কোনোভাবেই কিন্তু 5কে 15 দিয়ে ভাগ করতে পারবে না। সো তোমাকে কি করতে হবে, এখানে একটা 0 নিয়ে দেন তুমি পরের নাম্বারটা নামানোর চিন্তা করতে পারবা। আগে একটা 0 নিতে হবে। এই স্টেপগুলো কিন্তু মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনটা আগে কি আমি এখানকার নাম্বার নামাবো দেন আমি 0 বসাবো, নাকি আগে আমি 0 বসাবো তারপরে নাম্বারটা বসাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে যে নাম্বারটা ভাগ যায় কিনা। যদি না যায়, আগে একটা 0 নিবা, দেন এদিকে দেখবা যে এখানে কি এখন সংখ্যা নামাইতে হবে কিনা। সো একটা 0 নিলা, এখন এখান থেকে নামাইতে হবে হচ্ছে পরের সংখ্যাটা। এখন পরের সংখ্যা নামাইতে গিয়ে তুমি দেখলা যে এখানে পরে একটা দশমিক আছে। এই সংখ্যা নামাইতে গেলে তোমাকে এখানে একটা দশমিক নিতে হবে, আদারওয়াইজ তোমাকে এমনি সংখ্যা নামানো যাবে না এখানে। সো এই যে 2টা নামাইলা, নামানোর সময় সাথে সাথে তোমাকে এখানে দশমিকটা দিতে হইল। সো এই স্টেপগুলা একটার সাথে একটা উল্টাপাল্টা করা যাবে না যে কোনটা আগে। সো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, সংখ্যাটাকে ভাগ করতে গেলাম। ভাগ করার জন্য প্রত্যেক স্টেপে আমাদের জন্য একটা করে নাম্বার নামতেছে, একটা করে ভ্যালু নামতেছে, অ্যান্ড সেই ভ্যালুটাকে যদি ভাগ করা যায় তো ভাগ গেল, যদি ভাগ করা না যায়, ইন দ্যাট কেস কিন্তু আমাদেরকে এখানে একটা 0 নিয়ে দেন সংখ্যা নামানোর কথা চিন্তা করতে হবে। তুমি নামাইতে গেলা এবং নামাইতে গিয়ে দেখতেছো যে এখানে এই সংখ্যাটা এমনি নামবে না, এখানে নামানোর জন্য এখানে একটা দশমিক আছে, সেই দশমিকটা আমাকে নিতে হবে, দেন আমি সংখ্যাটা নামাইতে পারবো। সো আমি এই যে 52 নামাইলাম, এখন কি করা যায়? 3 15 45 করে আমি
এখান থেকে বিয়োগ করে কত হয়, এটা হচ্ছে আই থিঙ্ক 7। আচ্ছা, এই যে তুমি বিয়োগটা করলা, এখনো কিন্তু তুমি বোনাস যে পার্টটা পাওয়ার কথা, যেটা তোমার প্রত্যেক স্টেপের জন্য একটা করে বোনাস ভ্যালু তুমি নিচে নামাইতে পারো, সেটা কিন্তু এখনো নামানো হয় নাই। তো তুমি চিন্তা করো, এখন আমি এখান থেকে একটা বোনাস ভ্যালু নামাইতে পারি, সেটা হলো 5। এটা কিন্তু ফর ফ্রি, মানে তোমাকে এখানে কোনো জিরো টেরো নিতে হবে না। তুমি এই 5 নামানোর পরে যদি ভাগ করতে না পারতা, তখন তোমাকে একটা জিরো নিয়ে দেন পরের নাম্বারটা নামানোর কথা চিন্তা করতে হইতো। সো এখন সিম্পলি এটাকে কাটাকাটি করলেই হয়ে যায়, এমন মানে এটা কত 5 15 75 হয়। সো আলটিমেটলি রিমাইন্ডার 0, অ্যান্ড তোমার অ্যান্সার হচ্ছে 2035। অ্যান্ড এই ম্যাথটা তোমাকে যদি মানে অনেককেই, আমার মনে হয় যে অনেককেই এই ম্যাথটা করতে দিলে ফ্রম নো ওয়্যার এটার অ্যান্সার লিখতে হচ্ছে 2.35, অনেকে লিখতো 2.035। সো এই ধরনের ভুলগুলো করতো অনেকে। এই ভুল কিন্তু করা যাবে না। পরীক্ষায় তুমি দেখবা নর্সাদের কোশ্চেনগুলো এমনভাবে বানানো যে অপশনের মধ্যে তোমাকে কনফিউজ করার জন্যই ওখানে একটা এরকম অপশন রাখবে, যে তুমি দেখবা যে অপশনের মধ্যে এটাও আছে, এটাও আছে, এটাও আছে, আরেকটা অপশন দিবে, আরেকটা দিবে নান অফ দিস। সো তোমাকে কনফিউজ করার জন্য এই অপশনগুলো একদম মোর দেন ইনাফ। এগুলো জাস্ট যদি থাকে সামনে, তুমি ইজিলি ভরকে যাবা। সো এই ক্ষেত্রে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে তোমার কাজ সম্পর্কে খুবই ক্লিন মাথায় আইডিয়া রাখতে হবে যে আমি আসলে কী করতে চাই, কোনটার পরে কোনটা করতে হবে। কোনো রকম এখানে মানে কনফিউশনের কোনো জায়গা নেই। কনফিউশন থাকলেই বুঝবা যে এই ম্যাথ তোমার ভুল হয়েছে। নরসাদ তোমাকে কোশ্চেনটা করবেই এমন করে যে তুমি যাতে যদি একটা ভুল ওয়েতে যাও, তাহলে যেই জায়গায় গিয়ে পৌঁছাবা সেই জায়গার অ্যান্সারটা ওখানে দিয়ে রাখবে। তুমি যদি আরেকটা ভুল করে যাও অন্য কোনো ওয়েতে, যদি কোনো কিছু একটু মানে সেন্সিটিভ কোনো একটা ইস্যু যেটা তুমি হয়তো মানে ক্যাপচার করো নাই, যেটা হয়তো তোমার ম্যাথটার মধ্যে ট্রিক ছিল, সেই ডেটাটা তুমি যদি মিস আউট করে যাও, তাহলে যে জায়গায় গিয়ে পৌঁছাবা সেটার অ্যান্সারও এখানে দেওয়া থাকবে। অ্যান্ড ইভেনচুয়ালি কী হবে জানো, তুমি পরীক্ষা দিতে দিতে ফিল করবো আরে সবই তো পারতেছি, সবই তো ঠিকঠাক অ্যান্সার হইলো, বাট আলটিমেটলি তুমি মানে যখন রেজাল্ট দেখবা, তখন দেখবা যে আসলে তোমার রেজাল্ট আসে নাই। কেন আসে নাই? বিকজ এই কনফিডেন্সগুলো তোমার মধ্যে ছিল যে ঠিকই তো আছে, সব অ্যান্সার তো সব ঠিকঠাকই করতেছি, বাট তুমি আসলে সব অ্যান্সার ঠিক করো নাই, বিকজ এই ধরনের কিছু সিলি মিস্টেক হয় পরীক্ষায়। আচ্ছা, সো আমাদের মোটামুটি ক্যালকুলেশনগুলো পার্টগুলো ডান, যে আমরা ফ্র্যাকশনের ক্যালকুলেশন দেখলাম, এরপর আমরা ডেসিমেলের কিছু বেসিক ক্যালকুলেশন দেখলাম। এখন চলো আমরা দেখি যে অর্ডারিং কীভাবে করতে হয়, অ্যান্ড দিস ইজ মোস্ট ইন্টারেস্টিং পার্ট ফ্র্যাকশনের ক্ষেত্রে। অর্ডারিংয়ের ক্ষেত্রে দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে মানে টেকনিক আসলে আর অনেকগুলো আছে, বাট এফিশিয়েন্ট হচ্ছে এই দুইটাই, আর বাকি যেগুলো আছে এগুলোর থেকে ভাগ করে দেখা বেশি ইজিয়ার আমার মনে হয়। সো অর্ডারিংয়ের ক্ষেত্রে দুইটা টেকনিক বলতে পারো। এক হচ্ছে যদি নিউমারেটর আর ডিনোমিনেটর সেম থাকে, এই ক্ষেত্রে একটা টেকনিক হইতে পারে। দেখো, যদি নিউমারেটর সেম হয়, নিউমারেটর সেম, নিউমারেটর মানে কি? নিউমারেটর মানে হচ্ছে লব। সো চিন্তা করো, যদি নিউমারেটর সেম হয়, লেটস সে তোমাকে আমি দিলাম 9/3, 9/6, 9/7, 9/1, 9/15। সো এই যে তোমাকে অনেকগুলো ভ্যালু দিলাম, এখন তোমাকে অর্ডারিং করতে বলতেছে যেগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এই জিনিসটা বের করো। সো চিন্তা করো, যখন এখানে নিউমারেটর সেম, যখন নিউমারেটরটা সেম, তখন কোনটা ডিফারেন্ট? ডেফিনেটলি এখানে তখন ডিনোমিনেটরটা ডিফারেন্ট। ডিনোমিনেটর মানে হচ্ছে যে 3, 6, 7, 1, 5, 1, 5, 15, এগুলো হচ্ছে সব ডিফারেন্ট ভ্যালু। সো এই ক্ষেত্রে তোমার ডিসিশনটা মেক করতে হবে ডিনোমিনেটরের দিকে তাকায় বা হরের দিকে তাকায়। এক্ষেত্রে মাথায় রাখবা যে ডিনোমিনেটরটা যত বড় হবে, ডিনোমিনেটরের ভ্যালু যত বড় হবে, তোমার ফ্র্যাকশনের ভ্যালু তত কম হবে। উল্টা, ডিনোমিনেটরের ভ্যালু যত বড় হবে, ফ্র্যাকশনের ভ্যালু তত কম হবে। সো দেখো তো তাহলে এখানে সবচেয়ে বড় ডিনোমিনেটর কোনটা? সবচেয়ে বড় ডিনোমিনেটর হচ্ছে এইটা। সো তার মানে ভ্যালুর দিক থেকে সবচেয়ে ছোট হচ্ছে 9/15, এটা সবচেয়ে ছোট। এরপরে চিন্তা করো, এরপরে আরেকটু বড় কোনটা? মানে এরপরে হচ্ছে বলতে পারো যে ডিনোমিনেটর বড়র দিক থেকে সব মানে সেকেন্ড পজিশনে কোনটা আছে? 7।
সো ওই জন্য 9/7 হচ্ছে এর পরের পজিশনে থাকবে, তারপরে থাকবে হচ্ছে 9/6, তারপরে থাকবে 9/3 এবং সবচেয়ে বড় 9/1। এটা সবচেয়ে বড় হওয়ার কারণ কি? কারণ এটা ডিনোমিনেটরটা সবচেয়ে ছোট। সো এই হচ্ছে একটা কনসেপ্ট এখানে। আর মানে এটার মধ্যে দুইটা কনসেপ্ট আছে, যে তোমার যদি নিউমিনেটর সেম হয় তাহলে এটা, যদি আবার ডিনোমিনেটর সেম হয়, ডিনোমিনেটর সেম মানে হচ্ছে মানে তোমার হর সেম আর কি। তোমার যদি ডিনোমিনেটর সেম হয় তার মানে কি? ডিনোমিনেটর সেম হওয়া মানে হচ্ছে হর সেম সবগুলার, অর্থাৎ হচ্ছে 1/7, তারপরে 6/7, তারপরে 9/7, লেটস সে 5/7। সো কিছু ভ্যালু লিখলাম আমি, এবং এক্ষেত্রে মনে রাখবা যে যেহেতু ডিনোমিনেটরগুলো সেম, নিউমিনেটরগুলো ডিফারেন্ট। সো নিউমিনেটরের উপরে ডিপেন্ড করে তোমাকে ডিসিশন নিতে হবে যে আসলে কোনটা বড় কোনটা ছোট। সো এখানে মনে রাখবা যে নিউমিনেটর যত বড়, ভ্যালু অফ ফ্র্যাকশন তত বড়। এটা একদম ডিরেক্টলি প্রপোর্শনেট। যখন নিউমিনেটর সেম হয়, ডিনোমিনেটর যত বড় হবে ভ্যালু তত কম হবে। আবার যখন ডিনোমিনেটরগুলো সেম হবে সেক্ষেত্রে নিউমিনেটর ডিফারেন্স, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে নিউমিনেটর যত বড় ভ্যালু তত বড়। সো তার মানে এখন যদি আমি এটাকে অর্ডারিং করি, বড় থেকে ছোট সাজাই বা ছোট থেকে বড় সাজাই, তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে? সবচেয়ে ছোট হবে যেটার নিউমিনেটর যত ছোট সেটা ভ্যালু সবচেয়ে ছোট। সবচেয়ে বড় হবে যেটার নিউমিনেটর যত বড় সেটার ভ্যালু সবচেয়ে বড়। সো সেখান থেকে আমি বলতে পারি যে এখানে 1/7 হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। এরপরে কোনটা? 1/7 পরে আছে 5/7, এটা হচ্ছে আরেকটু বড় ভ্যালু। তারপরে আছে হচ্ছে 6/7, এটা আরেকটু বড় ভ্যালু। এবং 9/7 এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। ওকে, আমার মনে হয় ব্যাপারটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে অর্ডারিং করার ক্ষেত্রে দুইটা মানে কাজ আছে। এখানে আমরা এখনো সেকেন্ড স্টেপটাতে যাই নাই, ফার্স্ট স্টেপটা নিয়ে আলোচনা করছিলাম। ফার্স্ট স্টেপের মধ্যে দুইটা ঘটনা ঘটতে পারে, এক নিউমিনেটর সেম, দ্বিতীয়ত ডিনোমিনেটর সেম। যদি দেখো যে নিউমিনেটর সেম অর্থাৎ লবগুলো যদি সব সেম হয়, দেখো এখানে দেখতেই পাচ্ছ সবগুলো লব সেম। সো লব যদি সবগুলো সেম হয় তাহলে তোমাকে ডিসিশন নিতে হবে ডিনোমিনেটর দেখে, বিকজ ওগুলোই তো ডিফারেন্ট, তাই না? সো ডিনোমিনেটর যত বড় হবে বা হর যত বড় হবে ভ্যালু তত ছোট হবে। সো সেই অনুযায়ী তোমাকে সবচেয়ে বড়টা চুজ করতে দিলে বের করবা যেটার হর সবচেয়ে ছোট। তোমাকে যদি বলে সবচেয়ে ছোটটা বের করো, তাহলে বের করতে হবে সবচেয়ে বড় হর কোনটার মধ্যে আছে সেটা হলো সবচেয়ে ছোট। আচ্ছা, এখন উল্টাটা ঘটবে যখন তোমার ডিনোমিনেটর সেম হবে। ডিনোমিনেটর সেম মানে হচ্ছে যে হরগুলো সবগুলোর সেম। সো এরকম যদি থাকে যে হর সবগুলোর সেম, তখন তুমি ডিসিশন নিবা নিউমিনেটরের দিকে তাকায় বা লবের দিকে তাকায়। সো এই যে লবগুলোর দিকে দেখে বলতেছি যে লব হচ্ছে সবগুলার উল্টাপাল্টা, অন্য ডিফারেন্ট রকমের। সো এই যে যেখানে তুমি দেখবা যে লব সবচেয়ে বড় সেখানে ভ্যালু সবচেয়ে বড়, যেখানে লব সবচেয়ে ছোট সেখানে ভ্যালু সবচেয়ে ছোট। এই হচ্ছে এটার মূলত লজিক আর কি। আচ্ছা, এরপরে আরেকটা স্টেপ আছে, আরেকটা মানে ওটা একটু বেশি মজার, আর এখানে একটা লিমিটেশন আছে। সেটা হচ্ছে এখানে তোমাকে দুইটা করে কম্পেয়ার করতে হবে। এখানে তুমি একবারে অনেক কিছুকে নিয়ে একসাথে কম্পেয়ার করতে পারতেছো। দেখো কি সুন্দর, আমরা অনেকগুলো ভ্যালুকে একসাথে একবার অর্ডারিং করে ফেলতে পারছি। এই কাজটা এখানে করা যায় না। এটাকে বলা হয় হলো ক্রস রুল, দি ফেমাস ক্রস রুল। ক্রস রুল কেমনে কাজ করে? ক্রস রুল আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমরা খুব ফাস্ট ক্যাচ করতে পারো আই থিঙ্ক। সো লেটস সে তোমাকে বললাম আমি 6/11, এটা একটা ফ্র্যাকশন। আরেকটা হচ্ছে 7/12, এটা আরেকটা ফ্র্যাকশন। এটা একটা ফ্র্যাকশন, এটা একটা ফ্র্যাকশন। আমাকে আস্ক করা হইলো লেটস সে এই দুইটার মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট। সো তোমার যেটা করতে হবে, এদেরকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে
এদেরকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, লবের সাথে হর, হরের সাথে লব। সো যখন এদেরকে তুমি ক্রস মাল্টিপ্লাই করতেছো, 11-র সাথে 7কে গুণ করতে হবে, 12-র সাথে 6কে গুণ করতে হবে, এবং এই গুণফলটা লিখবা যেটার নিউমারেটরের সাথে গুণ করতেছো, অর্থাৎ যেটা লবের সাথে গুণ করতেছো সেটা নিচে লিখবা। মানে দেখো 7, 11, 77 হয় 77, এই 77 তুমি লিখবা এখানে, নট এখানে। দেখো তুমি এখানে 11 গুণ করছো ডেফিনেটলি, বাট ওইটার নিচেই লিখবা যেটা নিউমারেটরটা তুমি নিছো। সেম ভাবে আমি যদি গুণ করি 6, 12, 72, সো এটা লিখলাম এখানে, কারণ হচ্ছে আমি 72 গুণটা করছি 6 আর 12 গুণ করে, সেখানে 6 ছিল নিউমারেটর। এখন তোমাকে দেখতে হবে যে কোনটা বড়, 72 বড় নাকি 77 বড়, 72 বড় নাকি 77 বড়। ডেফিনেটলি 77 বড়। সো অ্যাজ সুন অ্যাজ তুমি এটা ডিসিশন নিয়ে ফেললা যে 77 বড়, তোমার ডিসিশন ফাইনাল যে আসলে 7/12 হচ্ছে এটার থেকে বড় একটা ভ্যালু। এখানে তুমি যদি এখন এদের ফ্র্যাকশনের কম্প্যারিজনটা করো, যে 6/11 থেকে 7/12 একটা বড় ভ্যালু, 6/11 থেকে 7/12 একটা বড় ভ্যালু। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই সেম জিনিস। লেটস সে তোমাকে বললাম হচ্ছে 9/8, আর আরেকটা দিলাম হচ্ছে 10/9। সো দুইটা ফ্র্যাকশন দিছি, এই দুইটা ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় কোনটা ছোট তোমাকে বের করতে বলা হইলো। সো কি করতে পারো, সুন্দর মতো ক্রস মাল্টিপ্লাই করো। 9 9 কত, 81। এখন 81কে আমি এখানে লিখবো, 81 লিখতে হবে এইখানে। কারণ হচ্ছে আমি এই যে 9কে নিয়ে গুণ করছি, এই 9টাই নিয়ে গুণ করছি, আবার এটা নিউমারেটরও ছিল। তারপরে 8 10 80, সেই 80 লিখলাম এখানে। তা দেখো 80 বড় নাকি 81 বড়, 81 নাকি 80 বড়? ডেফিনেটলি 81 বড়। যেহেতু 81 বড়, যার নিচে লিখছো সেটা আসলে বড় ফ্র্যাকশন। 9/8 হচ্ছে এখানে বড় দেন 10/9। বা তোমাকে যদি ছোটটা বের করতে বলে তাহলে সেম কাজ। এখন কথা হচ্ছে, এটা তো সুন্দর মতো দুইটা ফ্র্যাকশনের মধ্যে কম্প্যারিজনটা করলাম, দুইটা ফ্র্যাকশনের মধ্যে কম্প্যারিজন করে আমরা বলতে পারলাম যে এটা বড় এটা ছোট। তোমাকে যদি অর্ডারিং করতে বলে, ইন দ্যাট কেস কি করবা? অর্ডারিং করতে গেলে আসলে এত মানে দুটো করে ক্যালকুলেট করাটা আসলে বেশ ঝামেলা। সো এখানে তোমাকে একটু স্ট্র্যাটেজিকভাবে আগাইতে হবে। আমি এখানে ফ্র্যাকশন দিয়ে না বুঝাই, আমি কিছু নাম্বার দিয়ে বুঝাই, মানে কিছু অ্যালফাবেট দিয়ে বুঝাই, তাহলে মানে একটু স্ট্রেট ফরওয়ার্ডভাবে আমি বুঝতে পারবো ব্যাপারটা। যে লেটস সে তোমাকে আমি A B C আর D দিলাম, ওকে, ABCD দিলাম, এদেরকে অর্ডারিং করতে, ছোট থেকে বড় সাজাতে বললাম। সো লেটস সে তোমাকে বলছে ছোট থেকে বড় সাজাতে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে। ছোট থেকে বড় সাজানো মানে হলো ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রমে ইংলিশ হচ্ছে অ্যাসেন্ডিং। আর বড় থেকে ছোট সাজানো মানে হলো অধক্রম, অধক্রম মানে হলো ডিসেন্ডিং অর্ডার। সো এগুলো একটু মানে ইংলিশ টার্মগুলো আই থিঙ্ক তোমরা খাতায় নোট করতেছো, যে অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড়, ছোট থেকে বড়, ডিসেন্ডিং অর্ডার মানে হলো বড় থেকে ছোট। সো লেটস সে তোমাকে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলছে। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। সো তোমাকে কি করতে হবে, সবচেয়ে ছোটটা বের করতে হবে আগে, তারপরে ওইটার থেকে একটু বড় কোনটা সেটা বের করতে হবে, তারপর ওইটার থেকে একটু বড় কোনটা সেটা বের করতে হবে। সো তুমি যেটা করবা, প্রথমত এই এ এর সাথে কম্পেয়ার করবা বি কে। কম্পেয়ার বলতে আমি বুঝাচ্ছি ক্রস রুল অ্যাপ্লাই করবা আর কি, ক্রস রুল অ্যাপ্লাই করবা বি এর সাথে। সো এ এর সাথে বি এর কম্পেয়ার করে দেখলা, এর সাথে বি এর সাথে কম্পেয়ার করে দেখলা যে এ আসলে ছোট, এ কে তুমি ছোটর মধ্যে সেভ করলা। এরপরে এর সাথে সি কে কম্পেয়ার করবা, এর সাথে সি কে কম্পেয়ার করে দেখলা যে না, এ আর সি এর মধ্যে আসলে সি ছোট। সো ছোটর মধ্যে তুমি আসলে সি কে সেভ করলা, এ বাদ। তারপরে কি, তার মানে তুমি কি বুঝতে পারলা, এ বি সি এই তিনটার মধ্যে আসলে সবচেয়ে ছোট হলো সি। এরপরে কি করতে হবে, এই সি যে বাই করলা, এই সি এর সাথে ডি কে কম্পেয়ার করবা, এবং এই সি এর সাথে ডি কে কম্পেয়ার করে দেখলা যে না, সি আর ডি এর মধ্যে সি ছোট, ডি আসলে আর একটু বড়। সো সবচেয়ে ছোট ভ্যালু আমি পেয়ে গেলাম কি, সেটা হচ্ছে সি। এই চারটা ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে, এই সবচেয়ে ছোট হচ্ছে সি। এটা আমার মোটামুটি ডিসিশন ফাইনাল। এরপরে এখন তোমার কাছে আসতে হলো এ বি আর ডি। এখন এ বি ডি এর মধ্যে আবার কম্প্যারিজনটা করো সেমভাবে। প্রথমত এর সাথে বি এর কম্পেয়ার করলা, এর সাথে বির কম্পেয়ার করে দেখছিলা তুমি একটু আগেই যে আসলে ছোট হচ্ছে এ। আবার তুমি এ এর সাথে বি কে
এই যেহেতু এ ছোট, আবার এর সাথে ডি কে কম্পেয়ার করবা, এর সাথে ডি কম্পেয়ার করে দেখলা যে না এ আর ডি এর মধ্যে আসলে ডি ছোট, তো তখন তুমি কি করবা, ছোটর মধ্যে সেভ করবা হচ্ছে ডি কে। তার মানে তুমি কি বুঝতে পারলা, এ বি ডি এই তিনটার মধ্যে ছোট হচ্ছে ডি, তার মানে সি এর থেকে একটু বড় বড় ছোট হচ্ছে ডি, মানে এর সিরিয়াল সেকেন্ডে আর কি। সো সি ডি গেল, এখন থাকে কি এ আর বি, অ্যান্ড এ আর বি এর মধ্যে কম্প্যারিজন তুমি অলরেডি করে আসছো। এ আর বি এর মধ্যে বড় হচ্ছে এ আর ছোট হচ্ছে এ আর বড় হলো ডি, বড় হলো বি। সো এই জন্য এখানে এ থাকবে এবং এখানে থাকবে বি, এবং এই হচ্ছে মোটামুটি সিরিয়াল করার ওয়ে আর কি, ইউজিং ক্রস রুল। পরীক্ষায় এগুলো নিয়ে ভালোই প্যারা খায় স্টুডেন্টরা, বিকজ খুব অর্গানাইজভাবে আসলে আগাইতে পারে না। অর্গানাইজভাবে আগাইতে বুঝেছি যে এই ধরো তোমাকে 4টা সংখ্যা দিয়ে বললো যে এগুলোর অর্ডারিং করো, যেখানে মানে প্রশ্নকর্তা যদি খুবই ভালো হয়, খুবই সহৃদয়বান হয়, তাহলে এক্ষেত্রে তোমরা এরকম খুবই সুন্দর কিছু কোশ্চেন পাবা হয়তো, যেখানে নিউমারেটর ডিনোমিনেটর সেম, বাট প্রশ্নকর্তা যদি তোমাদেরকে প্যারা দিতে চায়, যেটা ইউজুয়ালি নর্সাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি আই থিঙ্ক চায়। সো এই প্যারাটা যখন দিতে চাবে তখন তোমায় কোশ্চেন করবে এরকম, যে এরকম উল্টাপাল্টা টাইপের ভ্যালু, যেখানে নিউমারেটরের সাথে ডিনোমিনেটরের কোনো কিছু সিমিলারিটি তুমি পাবা না, তখন তোমাকে ক্রস রুল দিয়েই চেক করতে হবে। ডেফিনেটলি ক্রস রুল ছাড়া আরও টেকনিক আছে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় না এগুলো আসলে খুব এফিসিয়েন্ট একটা টেকনিক আর কি, সেই জন্য আমি ক্লাসে এগুলো পড়াইও না। সো দেখা গেছে যে ক্রস রুল দিয়েও তুমি করতে পারবা, বাট ক্রস রুলের ক্ষেত্রেও কিছু টেকনিক ফলো করে তোমাকে কম্প্যারিজনগুলো করতে হবে, যেটা আমি একটু আগে এখানে বললাম। যদি এটা নিয়ে ক্লিয়ার না হয়ে থাকো, আরেকবার ভিডিওটা প্লে করে দেখতে পারো, ওই পার্টটুকু শুধু যে আমি যেটা বুঝাইলাম। প্রথমত এ বি সি ডি কে নিয়ে কম্পেয়ার করবা, এর মধ্যে সবচেয়ে ছোটো যেটা সেটা বের করবা, তারপরে যখন সবচেয়ে ছোটোটা বের হয়ে আসবে এর মধ্যে, ওইটাকে বাদ দিয়ে, ওটা যেহেতু সবচেয়ে ছোটো, ওটা সবার লেফটে থাকবে। এরপরে ওই যে বাকি তিনটা এবিডির মধ্যে এখন কম্পেয়ার করে দেখো যে সবচেয়ে ছোটো কোনটা, যেটা সবচেয়ে ছোটো সেটাকে সি এর পরে লিখো। এরপরে কি শুধু থাকবে এ আর বি এর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা, এ, সো এটাকে ডি এর পাশে লিখো, এবং সবচেয়ে বড় কোনটা যেটা লাস্টে পড়ে থাকবে সেটাই, এই যে বি হচ্ছে সবচেয়ে বড়। সো এ সি ডি এ বি এটা হচ্ছে এটার অর্ডার ছিল। এখানে আমি ফ্র্যাকশন দিয়ে ডেফিনেটলি দেখাইতে পারতাম, বাট মানে ক্যালকুলেশনটা লেন্দি হইতো, অ্যান্ড ক্যালকুলেশন তোমাদের পরীক্ষার সময় যখন তোমরা সলভ করো তখন আসলে লেন্দি হবে, এখানে কম্প্রোমাইজ করার কোনো উপায় নেই আর কি। সো কনফিডেন্টলি কিছু জিনিস করতে হলে তোমাকে আসলে টাইম ওয়েস্ট করতেই হবে। সো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আসলে টাইম অনেক অনেক ফাস্ট ফরওয়ার্ড তুমি করে ফেলতে হবে, যেগুলোর ক্ষেত্রে আসলে টাইম খুব একটা লাগে না। সো ওইগুলোর ক্ষেত্রে তোমাকে মেক শিওর করতে হবে যে ওই ম্যাথগুলো তুমি খুব ফাস্ট করতে পারতেছো। আদারওয়াইজ কিন্তু ওই ম্যাথ যদি তুমি মনে করো যে এই ম্যাথ আমি তো 1.5 মিনিটে করতেই পারি চাইলে, মানে যেহেতু তোমার কাছে বরাদ্দ আছে 1.5 মিনিট করে প্রত্যেকটা ম্যাথের, 1 মিনিট 20 সেকেন্ড করে, সো এই ক্ষেত্রে তোমার এই ব্যাপারটা মাথায় রাখাই যাবে না যে এই ম্যাথের জন্য তো আমার 1 মিনিট মিনিমাম পাবো আমি। যেই ম্যাথ তোমার 10 সেকেন্ডে করার কথা সেই ম্যাথ তোমাকে 10 সেকেন্ডেই করতে হবে, আদারওয়াইজ তুমি একটা ম্যাথের জন্য 5 মিনিট টাইম অ্যালোকেট করতে পারবে না, যেই ম্যাথটা হয়তো তোমাকে অনেক প্যারা দেবে পরীক্ষায়। ওকে, সো অর্ডারিং মোটামুটি হয়ে গেছে, আমরা বুঝে ফেলছি। আচ্ছা, সো একটা ম্যাথ সলভ করে আমরা পুরো ক্লাসে শেষ করে ফেলবো আজকে। দেখো এখানে বলছে লিস্ট অফ দ্য ফলোইং নাম্বারস, এখানে সবচেয়ে ছোট কোনটা সেটা বের করতে বলছে। দেখো এখানে কিছু নাম্বার দিয়ে বলছে যে 0.2 স্কোয়ার, 0.2, 0.2 বার, অর্থাৎ এই যে পুনঃপুনিক সংখ্যা রিকারিং ভ্যালু, এবং 1/0.2। কারণ প্রত্যেকটাকে আমি একটু ভ্যালুগুলো একটু মানে বের করার ট্রাই করি। দেখো এক্ষেত্রে তোমাকে মানে এত সুন্দর ছোট্ট ভ্যালু দিছে বলে তুমি সুন্দর মতো এখন মানে ম্যাথ কোর্টে ভ্যালু বের করে করতে গেলে আসলে অনেক সময় যাবে। এগুলা ম্যাথ আমাদেরকে খুবই ফাস্ট করতে হবে, মানে ক্যালকুলেশন না করেও তুমি কিন্তু ম্যাথ করতে পারো। কীভাবে করতে পারো দেখো, এখানে আমি যখন তোমাদেরকে ফ্র্যাকশন পড়ানো স্টার্ট করছিলাম এখানে, আর মনে হয় এই যে এই জায়গাটাতে, এই যে এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে এই জায়গার যে ভ্যালুগুলা, এই জায়গার যে ভ্যালুগুলা, এগুলো হচ্ছে সব প্রপার ফ্র্যাকশন, এবং এই ভ্যালুগুলো খুবই ইন্টারেস্টিং, একটু মজার ভ্যালু। তুমি খেয়াল করো, এখান থেকে তুমি যে কোনো একটা ভ্যালু নিয়ে এটাকে যদি স্কোয়ার করো, কিউব করো, বা কোনো একটা পাওয়ার দাও, দেখবা যে এই ভ্যালুটা ইন্টারেস্টিংলি সাইজে আরও ছোট হয়ে যায়। ইউজুয়ালি কী হয়, আমরা একটা সংখ্যার উপরে লেটসে 5-এর উপরে স্কোয়ার দিলাম, সংখ্যাটা কি বড় হয়ে গেল না, 25 হয়ে গেল। তুমি একটা সংখ্যা লেটসে 2-এর উপরে কিউব করলা, কী হলো, 8 হয়ে গেল, সংখ্যা আরও বড় হয়ে গেল। বাট এই নাম্বারগুলো একটু ইন্টারেস্টিং, এগুলোর ক্ষেত্রে তুমি যদি লেটসে 0.2 এর উপরে স্কোয়ার করো, এটা হয়ে যাবে 0.04। দেখো সংখ্যাটা এটার থেকেও ছোট হয়ে গেছে। তুমি যদি লেটসে 0.5 এটার উপরে স্কোয়ার করো, কি হবে, এটা হবে 0.25।
ওকে, দেখো সংখ্যাটা এর থেকেও ছোট হয়ে গেছে। অ্যান্ড সেম ফর অল আদার পাওয়ার্স, তুমি এখানে যদি 3 দাও, 4 দাও, পাওয়ার 5 দাও, সেম জিনিসটাই ঘটবে। অ্যান্ড স্পেসিফিকলি শুধু এই জায়গার এই রিজনের যে নাম্বারগুলো, এগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, বাকি সবার জন্য আসলে নাম্বারটা মানে পাওয়ার যে কাজটা এটা সিম্পলি কাজ করে। ইনফ্যাক্ট তুমি যখন এদেরকে ইনভার্স করবা, ইনভার্স মানে তো বুঝো রেসিপ্রোকাল আর কি, যে যখন আমরা একটা সংখ্যাকে উল্টায় দেই, 2 এর রেসিপ্রোকাল কি হাফ, 5 এর রেসিপ্রোকাল কি 1/5, 2/3 এর রেসিপ্রোকাল কি বা ইনভার্স কি 3/2, জাস্ট উল্টা আর কি। সো এদেরকে তুমি যদি ইনভার্স করো, একটা সংখ্যাকে ইউজুয়ালি ইনভার্স করলে কি হয়, সংখ্যাটা মানে যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি আর কি, সংখ্যাটা সাইজে আরও বড় ছোট হয়ে যায়। যেমন ধরো আমি যদি 2কে ইনভার্স করি, 2কে ইনভার্স করলে কি হবে 1/2, এই 2 বড় না 1/2 বড়? 2 ডেফিনেটলি 2 বড় 1/2 এর থেকে। সো ইউজুয়ালি যখন তুমি সংখ্যাগুলোকে উল্টা বা রিভার্স করবো, তখন সংখ্যাগুলো ইউজুয়ালি সাইজে ছোট হয়ে যায়। বাট এই ক্ষেত্রে যেহেতু এগুলো প্রপার, এগুলো একটু স্পেশাল নাম্বার, এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি যখন উল্টা বা নাম্বারটাকে 0.5কে তুমি ইনভার্স করলা, এই সংখ্যাটা আরও বড় হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। বাট আজকে তোমার এই ম্যাথটা সলভ করার জন্য যে ব্যাপারটা জানা দরকার সেটা হচ্ছে দেখো এখানে 0.2 স্কোয়ার দিছে, বলো তো 0.2 বেশি বড় নাকি 0.2 স্কোয়ার বেশি বড়? ওই কনসেপ্টটা জাস্ট মাথায় রাখলেই কিন্তু বলা যায় যে এখানে অবশ্যই 0.2 হচ্ছে বড় দেন 0.2 স্কোয়ার। যেহেতু স্কোয়ার করা হয়েছে, ডেফিনেটলি ভ্যালুটা আরও ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন বলো তো 0.2 বেশি বড় নাকি 0.2 বার বেশি বড়? 0.2 মানে কি? 0.2 মানে হলো 0.2 এ পর্যন্তই শেষ। 0.2 বার মানে কি? 0.2 বার মানে হচ্ছে 0.222222 এভাবে চলতে থাকবে। সো ডেফিনেটলি দেখলে বোঝা যায় যে এটার থেকে এটা ভ্যালু আসলে অনেক বড়, মানে অনেক বড় না, মানে সাইজে কম্পেয়ার করলে তুমি দেখবা যে এই ভ্যালুটা আসলে এটার থেকে বড়। সো তার মানে কি 0.2 এর থেকে এই ভ্যালুটা আসলে বড়। এবং দেখো তো এই যে 1/0.2 যে করা হয়েছে, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে কি আসে? ফ্র্যাকশনে কনভার্ট করলে কি আসে? এখানে যদি আমি এটাকে 10 দিয়ে গুণ করে দেই, 10 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 10, নিচে হলো 2, সো এটা আসলে হয়ে যায় 5। সো দেখো তো এই সবগুলা ভ্যালুর থেকে সবচেয়ে বড় কি 5 না? সো তার মানে এখানকার সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে এই যে এই বান্দা। আর সবচেয়ে বড় যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে এই যে এটা মানে হচ্ছে এই যে এই ভ্যালুটা। সো এই হচ্ছে এইগুলোর মেইন কনসেপ্ট। আমরা আজকে ফ্র্যাকশন নিয়ে মোটামুটি বোঝার চেষ্টা করছি, অ্যান্ড ফ্র্যাকশনের বেশ কিছু টেকনিক পড়ার ট্রাই করছি, বেশ কিছু শর্টকাট বুঝলাম, বেশ কিছু প্রবলেম সলভিং টেকনিক্স বুঝে ট্রাই করছি। এখন তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, অ্যান্ড সেখান থেকে প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যে আসলে কী কী প্রবলেম হচ্ছে তোমার, কী কী তুমি এখনও ক্লিয়ার না, কী কী কনসেপ্ট তোমার এখনও বুঝতে অসুবিধা হয়ে গেছে, এগুলো নিয়ে তোমাকে নিজে ফাইন্ড আউট করতে হবে। সেই পর্যন্ত সবাই বেশি বেশি প্র্যাকটিস করো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।